Recording in progress. আসসালামু আলাইকুম। তোমাদের নেক্সট চ্যাপ্টার শুরু হচ্ছে আজকে। চ্যাপ্টারের নাম হচ্ছে শৈবাল ও ছত্রাক। চ্যাপ্টারটা কিন্তু ছোট, হ্যাঁ, কিন্তু চ্যাপ্টারে এত বেশি ইনফরমেশন যে চ্যাপ্টারটা পড়তে গেলে মাথা খারাপ হয়ে যায়। তো আমি তো তোমাদেরকেই অতিরিক্ত পড়াবই, কিন্তু তোমরা বুঝতে পারবা কোন জায়গাগুলো পড়তে হবে, ঠিক আছে? তো তোমাদের থ্যালাস এবং থ্যালয়েড নিয়ে এর আগে অনেক ধরনের কনফিউশন ছিল। তো আমি এই চ্যাপ্টারের জন্য ওয়েট করতেছিলাম যে এই চ্যাপ্টারে এসে আমি এই ব্যাপারটা আবার ক্লিয়ার করে দিব, যদি এডিশন লাগে করে দিব। এবং কখনো যদি থ্যালাস এবং থ্যালয়েড নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট হয়, মনে রাখবা সবসময় এই জায়গা থেকে এক্সপ্লেনেশনটা দেখে নিবা, ঠিক আছে? বিগত চ্যাপ্টারগুলো থেকে না, এখান থেকে। ওকে, সব ঠিকঠাক আছে না? ওকে, আমরা চলে আসি আমাদের শৈবাল ছত্রাকের একেবারে প্রাইমারি পর্যায়ে। দেখো, শৈবাল ও ছত্রাক, শৈবালের ইংলিশ হচ্ছে অ্যালজি, হ্যাঁ, অ্যালজি। যদি এটা সাথে এল যুক্ত হয় তখন এটা কিন্তু অ্যালজাল বলে না, অ্যালগাল বলে। তাহলে যদি আমি তোমাকে বলি অ্যালজি স্পোরকে অ্যালজাল স্পোর বলতে পারবো না, অ্যালগাল স্পোর বলবো, ঠিক আছে? আর মেডিকেলে একটা প্রশ্নই আসছিল এরকম যে নিচের কোনটি ইত্যাদি একটা প্রশ্ন ছিল, নিচে শৈবাল বাদ দিয়ে ওখানে শ্যাওলা লেখা ছিল। তো কিছু স্টুডেন্ট পারে নাই, ওরা শৈবাল পড়ে গেছে, শ্যাওলা কথাটা বুঝতে পারে নাই। তো এগুলা কি জিনিস আমি একটু তোমাদের বলি। প্রথমে বেসিকটা নিয়ে আমরা কথা বলি। প্রথমে আমরা শৈবাল অংশটা দেখব। তো শৈবালকে আর কি কি বলা যেতে পারে? শ্যাওলা বলা যেতে পারে, ঠিক আছে? আর কি বলা যেতে পারে? অ্যালজি, অ্যালজি বলা যেতে পারে। মনে রাখবা সবগুলোর মিনিং হচ্ছে সেম, সবগুলোর মিনিং কি? সেম। কি মিনিং? আগাছা, আগাছা। এবং এই আগাছা বলতে এটা অ্যাকচুয়ালি সামুদ্রিক আগাছা থেকে এই শব্দটা আসছে। তাহলে বলো তো, কোনো একটা দেয়ালের মধ্যে শ্যাওলা জমেছে, আমরা কি বলতে পারি না দেয়ালের মধ্যে আগাছা জন্মেছে? আগাছা মানে কি? আগাছা মানে যারা গাছ নয়, যারা গাছ নয়। যেহেতু গাছ নয় তাহলে এগুলো আমাদের প্রয়োজন নেই, ব্যাপারটা আমরা এই জন্যই কিন্তু আগাছা শব্দটা ইউজ করি, তাই না? অপ্রয়োজনীয় গাছ বা অপ্রয়োজনীয় উদ্ভিদ যেটা। তো শৈবালের কিন্তু অনেক প্রয়োজন আছে, অনেক প্রয়োজন আছে। শৈবাল থেকে ন্যানো ফিল্টার ক্রিয়েট করা হয়, শৈবালকে ব্যবহার করে মাছ ধরা হয়, শৈবাল থেকে সেকেন্ড জেনারেশন ফুয়েল মানে তেল, শৈবাল তেল ক্রিয়েট করা হয়। তারপর আরও অনেক কাজ আছে। তো আমরা শৈবাল দেখলাম, শৈবাল আমরা এখন শুরু করব। আমরা আবার চলে আসি এই জায়গায়, আর কিছু নেই। এখানে কয়েকটা টার্ম আছে, আমরা টার্মগুলোকে কভার করব। দেখো, ফাইটোপ্লাঙ্কটন, লিথোফাইট এবং ব্যান্থিক শৈবাল। প্রথমে আমরা এই তিনটা কভার করি। পরীক্ষায় আসতে পারে ফাইটোপ্লাঙ্কটন কি। এক, লিথোফাইট, আর এটা হলো বেন্থিক শৈবাল। বেন্থিক শৈবাল, ঠিক আছে? প্রথম আমরা কভার করব এই তিনটা। দেখো, ফাইটো মানে কি? ফাইটো মানে কিন্তু প্লান্ট বা গ্রিন প্লান্ট, প্লান্ট বা গ্রিন প্লান্ট, তাই না? আর প্লাঙ্কটন শব্দের অর্থ হলো যারা ভেসে বেড়ায়, অন্ডারিং, যারা ভেসে যারা বেড়ায়।
তো বলো তো হোয়াট ইজ ফাইটোপ্লাঙ্কটন? তোমরা বলবা এটা এমন এক ধরনের গ্রিন প্লান্ট বা শৈবালের কথা বলছে। গ্রিন প্লান্ট মানে কি? শৈবাল না? এটা এমন একটা শৈবাল যারা ভেসে থাকে। তাহলে বলো তো পানিতে ভাসমান শৈবালদের আমরা কি বলি? পানিতে ভাসমান শৈবালদের আমরা কি বলি? ফাইটোপ্লাঙ্কটন। ফাইটো শব্দের অর্থ হচ্ছে প্লান্ট বা শ্যাওলাটার কথা বা শৈবালের কথা বলেছে। প্লাঙ্কটন মানে হচ্ছে যারা ভেসে বেড়ায়। তাহলে যদি বলি পানিতে ভাসমান প্রাণীগুলোকে কি বলা হয়? পানিতে ভাসমান প্রাণী। তো ফাইটো বা প্লান্টটা জাস্ট উঠে যাবে, ওখানে অ্যানিমেল বা জু আসবে। জু প্লাঙ্কটন। জু প্লাঙ্কটন। এবার আমরা লিথোফাইটে চলে আসি। দেখো, লিথোস শব্দের অর্থ কিন্তু স্টোন, পাথর। আর ফাইট মানে কি? সেম, এই যে প্লান্ট বা গ্রিন প্লান্ট, যেটাকে আমরা এখন শৈবাল নামে সরাসরি ডাকবো। তাহলে বলো তো হোয়াট ইজ লিথোফাইট? যে সকল শৈবাল পাথরের উপরে জন্মায়, স্টোনের উপরে জন্মায়। ঠিক আছে? তাহলে একটা আমি তোমাদের টার্ম দিচ্ছি, অটোলিথ মানে কি? গত ক্লাসে আমি পড়াইছিলাম, দেখি পারো কিনা। অটোলিথ মানে কি বলো? সবাই প্রশ্নের উত্তর দাও। হোয়াট ইজ অটোলিথ? পারবা? লাস্ট ক্লাসে কিন্তু আমি পড়িয়েছিলাম। আমি লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম কি? অটো। অটো মানে হচ্ছে ইয়ার না, কান না, ওই যে অটাইটিস মিডিয়া। আর লিথ মানে হচ্ছে স্টোন বা পাথর, তাই না? ঠিক কি না? তাহলে কানের মধ্যে যদি এইরকম কোনো পাথর থাকে, কানের মধ্যে যদি কোনো পাথর থাকে, অ্যাকচুয়ালি কানের মধ্যে যে পাথর থাকে এটা অ্যাকচুয়ালি পাথর না, ওটা ক্যালসিয়াম কার্বনেট নির্মিত কিছু থাকে। তাহলে কানের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত যে পাথর থাকে তাকে বলা হয় অটোলিথ, যেটা আমরা সমন্বয় নিয়ন্ত্রণে গিয়ে আরও ডিটেল পড়বো। ঠিক আছে? এটা নিয়ে চিন্তা করো না। এবার চলে আসে আমরা বেন্থিক শৈবাল কি জিনিস। বেন্থিক শৈবাল, দেখো, এই বেন্থিক শব্দের অর্থ হলো, বেন্থিক শব্দের অর্থ হলো ডিপ অফ দ্য ওশেন, মানে কি? গভীর সমুদ্র। ঠিক আছে? গভীর সমুদ্র। তাইলে এইটার যদি আমরা একটু ভাবার্থ করি, ভাবার্থটা কি আমরা এইভাবে বলতে পারি না যে যেগুলা, যে শৈবাল গভীরে থাকে, তাহলে উপরে যেটা ভেসে বেড়ায় ওটার নাম কি? ফাইটোপ্লাঙ্কটন। তাহলে আরেকটা শৈবাল নিশ্চয় আছে নিচের দিকে, নিচের দিকে পানির নিচে আছে। তাহলে সমুদ্রের নিচে বা গভীর সমুদ্র বলতে ছিল পানির নিচে বোঝায়। তাহলে যে শৈবাল পানির নিচে, বলতো পানির নিচে কি থাকে? কাদা থাকে না? কাদায় জন্মায়, কাদায় জন্মায়। প্রশ্ন হলো ভাইয়া শৈবাল তো সবুজ, তো সবুজ শৈবাল তো সূর্যের আলো লাগে, তো পানির নিচে যখন ওরা কাদায় থাকে সূর্যের আলো পায় কীভাবে? মনে রাখবা একটা ক্লিন ওয়াটার মোটামুটি ক্লিন ওয়াটারে 15 তলা গভীর পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়। 15 তলা গভীর একটা বিল্ডিং যদি 15 তলা ভাবো, এত গভীরে যায় ক্লিন ওয়াটারে। তাহলে একটা পুকুর কি 15 তলা গভীর হয়? হয় না। তো যতটুকু গভীর অতটুকুর নিচে গিয়ে জন্মাইতে পারে। তাহলে প্রশ্ন হলো ভাইয়া পানি যদি ঘোলা হয়, অনেক ঘোলা হয়, তাহলে কি ওই 15 তলার নিচে শৈবাল জন্মাইতে পারবে? পারবে না। সূর্যের আলো যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত শৈবাল জন্মানো পসিবল। ঠিক আছে? তো আমরা প্রথমে এই 3টা টার্ম পেলাম, এবং মনে রাখবা এই 3টা টার্মে কি ইম্পর্টেন্ট, পড়তে হবে, তাই না? তো এবার আমরা চলে আসি আর কি কি টার্মস এখানে আছে যেটা পড়তে হবে। আলটিমেটলি সবই এই জায়গা থেকে পড়তে হবে, কারণ মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত, একাডেমিক তো আছে, মেডিকেল অ্যাডমিশন এই জায়গা থেকে আসে। তাহলে এবার আমরা চলে আসি ফাইকোলজি বা অ্যালগোলজি। এই দুটো একই জিনিস না? বলো তো, একই জিনিস না? শৈবাল নিয়ে বা শ্যাওলা নিয়ে যদি তুমি কোনো গবেষণা, আলোচনা, পর্যালোচনা করো, সেটাকে আমি কি বলবো? ফাইকো মানে কি? প্লান্ট। এই যে ফাইকো বা ফাইটো, ফাইটো মানে প্লান্ট, গ্রিন প্লান্ট মানে শ্যাওলা, শ্যাওলা নিয়ে কি নলেজ। ইভেন অ্যালগোলজিটাও কিন্তু শ্যাওলা নিয়ে নলেজ। ঠিক আছে? তো আমরা অ্যালগোলজি বা ফাইকোলজি বলতে পারি। তো দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স তেমন একটা নাই, আবার ভাবতে গেলে ডিফারেন্স আছে। তো আমার মনে হচ্ছে যে এইগুলো নিয়ে ভাবার দরকার নেই। আমরা তো জানি অ্যালজি মানে কি? অ্যালজি মানে শৈবাল। তাহলে শৈবাল বিদ্যাকে আমরা কি বলি? অ্যালগোলজি, তাই না?
আবার শৈবাল নিয়ে যত মানে এইটা অ্যাকচুয়ালি বড় টার্ম ধরা যাক একটা মেডিসিন সাবজেক্ট, আর একটা মেডিসিনের মধ্যে স্পেশালি শৈবাল নিয়ে মানে আচ্ছা বাদ দাও, একই জিনিস ওকে। আচ্ছা এই টার্মসগুলো একটু পরে আমরা পড়বো, এখানে আমরা পড়বো না, আমরা একটু নিচে আসি। বলো তো শ্যাওলার কি ফুল ফল হয় না, তাহলে শ্যাওলা কি ক্রিপ্টোগ্যাম না? থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী কথাটা আছে একটু পরে পড়বো, এখানে আর কিছু নাই, এগুলো পড়তে হবে না। তাহলে সরাসরি আমরা আচ্ছা এখানে মনে হয় এপিফাইট অ্যান্ডোফাইট নানা ধরনের কথা ছিল, সেগুলো কোথায় মোহিত? এপিফাইট অ্যান্ডোফাইট এই যে আছে অ্যান্ডোফাইট আছে, এপিফাইট আছে, এই দুইটা টার্ম পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা এপি মানে কি উপরে না? তাহলে কোনো শৈবাল যদি অন্য কোনো শৈবালের উপরে বা উদ্ভিদের উপরে জন্মায়, ঠিক আছে? দেখো এপি মানে উপরে, ফাইট মানে হচ্ছে প্লান্ট, তাহলে অন্য কোনো প্লান্টের উপরে যদি জন্মায় তাকে আমি এপিফাইট বলবো। ওটা শৈবালের উপরে শৈবাল জন্মাতে পারে, আম গাছের উপরে শৈবাল জন্মাইতে পারে কিনা মহিব? তাহলে অন্য কোনো উদ্ভিদের উপরে, তাহলে আমরা দেখি এপি মানে কি উপরে, তাই না? আর ফাইট মানে কি প্লান্ট, তাহলে অন্য কোনো প্লান্টের উপরে জন্মালেই তাকে আমরা এপিফাইট বলবো কি না? তা লাস্টেরটা চলে আসি আমরা অ্যান্ডোফাইট। হোয়াট ইজ অ্যান্ডোফাইট? এন্ডো মানে ভেতরে, আর ফাইট মানে তো জানোই। তাহলে বলো তো, তোমরা নিশ্চয়ই পড়ছো না যে হাইড্রার ভেতরে একটা শ্যাওলা থাকে, জুক্লোরেলা। ক্লোরেলা মানে হচ্ছে সবুজ, জুক্লোরেলা মনে আছে তো তোমাদের? হাইড্রার ভেতরে থাকে জুক্লোরেলা। তাহলে বলো তো জুক্লোরেলাকে আমরা কি বলতে পারি? অন্য কোনো উদ্ভিদের ভেতরে আছে, অন্য কোনো উদ্ভিদের ভেতরে কোনো টিস্যুতে আছে, তাহলে জুক্লোরেলাকে আমরা অ্যান্ডোফাইট বলতে পারি না? যে অ্যান্ডোফাইট হচ্ছে এমন একটা উদ্ভিদ যেটা অন্য কোনো প্রাণী বা কোনো কিছুর ভেতরে থাকে, তাই তো? সো সেম, তো এখান থেকে তোমাদের কিন্তু সবই পড়তে হবে, এটা পড়তে হবে। এবার চলে এসেছি আমরা নেক্সট স্লাইডে। ওকে, নেক্সট স্লাইডে আমরা যেটা পড়বো সেটা হলো বৈশিষ্ট্য পড়ব। বৈশিষ্ট্য, এগুলো সব কমন বৈশিষ্ট্য, হ্যাঁ? এবং এই যে বৈশিষ্ট্যগুলো পড়তে গিয়ে তুমি দেখবা যে তোমার কত কিছু ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? আমরা কয়েকটা জিনিস দেখি, তারা আমি তোমাদের বই থেকে বলি। এইটাতে আমরা চলে আসব, ঠিক আছে? তারপর আমরা 2-এ আসব, তারপর আমরা ভাস্কুলার টিস্যুতে আসব। এই তিনটা আমরা আগে শেষ করি। বলো তো শৈবাল সবুজ না? সবুজ মানে কি? নিজের খাদ্য তৈরি করে, খাদ্য নিজে তৈরি করে। যদি নিজের খাদ্য নিজে তৈরি করে, আমরা এটা কি সব ভোজি বলবো না? নিজে রান্না করে খাইতেছে। সবুজ মানে কি? কেন নিজের খাদ্য সে নিজে তৈরি করে? কারণ সে সালোক সংশ্লেষণ করতে পারে। ফলে সে নিজের খাদ্য তৈরি করতে পারে, তাই না? সবুজি। তবে এখানে একটা জিনিস মনে রাখবা, ব্যতিক্রম আছে, বাট আমি তোমারে দিয়ে রাখতেছি, এই শব্দটা মনে রাখো, পাইরো, PYRRO, পাইরোফাইটা, এটা হচ্ছে ব্যতিক্রম। এদেরকে বলা হয় হেটারোট্রফ। কি বলে মুহিব? হেটারোট্রফ। তোমাদের কি ট্রফোজয়েড বা ট্রফের কথা মনে আছে? ট্রফ মানে কি? পুষ্টি না। আর হেটারো মানে কি? ভিন্ন না। তাহলে ভিন্ন জীব। দেখো তো বোঝো কি না?
পাইরোফাইটাকে আমরা স্বভোজী বলবো না, অটোফাইট বলবো না। স্বভোজীর আরেকটা নাম হচ্ছে অটোফাইট। অটোফাইট মানে নিজেই নিজের খাদ্য তৈরি করলে আমরা বলি অটো। কিন্তু এইটাকে আমরা বলি, পাইরোফাইটাকে আমরা বলি হেটারোট্রফ। পাইরোফাইটা কি? পাইরোফাইটা হচ্ছে কিছু কিছু শৈবাল আছে যারা আলো জ্বালায় দেয়, আলো জ্বালায়, বুঝছো, জোনাকির মতো আলো জ্বালায়, জোনাকির মতো আলো জ্বালায়। এটা আমি পরে পড়াবো। তো তোমরা দেখো তো, পাইরোফাইটাকে আমি বলেছি হেটারোট্রফ। হেটারোট্রফ মানে কি? হেটারো মানে হচ্ছে ভিন্ন বা ভিন্ন জীবের কথা বলেছে, ট্রফ মানে পুষ্টি। তার মানে এরা ভিন্ন জীব থেকে পুষ্টি নেয়। তাহলে একটা আম গাছ আছে, আম গাছের উপরে এরা জন্মাচ্ছে, ধরা যাক আম গাছ পুষ্টি তৈরি করছে, ওখান থেকে সে শুষে নিচ্ছে। ঠিক আছে মহিম, এটা হেটারোট্রফ। সো আমাদের শ্যাওলা ডান। এবার চলে আসি আমরা ভাস্কুলারটা থেকে চলে আসি। এটা হচ্ছে অ্যাভাস্কুলার। দেখো আমি কিন্তু কথাটা ব্যবহার করছি। মানে হচ্ছে অ্যাবসেন্ট। আর ভাস্কুলার মানে কি বলতো? জাইলেম ফ্লোয়েম না? জাইলেম ফ্লোয়েম না? তাহলে প্রশ্ন হলো ভাইয়া এরা কেন অ্যাভাস্কুলার? ব্যাপারটা খুবই সহজ, মনে আছে তো নাকি? না মনে নাই, সব গিলে খাইছো? অ্যাভাস্কুলার কারণ এটা যদি তল হয়, এটা যদি তল হয়, তোমরা দেখো কোনো উদ্ভিদ যদি এই জায়গায় জন্মায়, তাকে কিন্তু ওই জাইলেম ফ্লোয়েমের জন্য কিন্তু জাইলেম ফ্লোয়েম লাগে না। কারণ পাতাও নাই যে খাদ্য ওখানে পানি পৌঁছাইতে হবে, বা তাদের মূল নাই যে কারণে মূলে তাদেরকে খাবার পৌঁছাইতে হবে, তাই না? আর যে উদ্ভিদগুলো এইরকম মানে মাথা তুলে দাঁড়াইছে আর কি, তাহলে বলো তো এখান থেকে যে পানি পাতায় পৌঁছাইতে চাও, তাহলে জাইলেম লাগবে কি না? পাতায় যদি খাদ্য তৈরি করো, মূলে পৌঁছাইতে যাও, তাহলে ফুড পরিবহনের জন্য ফ্লোয়েম লাগবে কিনা? তাহলে এইটা ভাস্কুলার। আর এই যে দেখতে পাচ্ছ অ্যাভাস্কুলার, যাদের মূল কাণ্ড পাতা নাই, জাস্ট কোনার তলের সাথে লেগে থাকে। তো প্রিয় স্টুডেন্ট, এইটাই হচ্ছে শৈবাল। এই যে এইটাই হচ্ছে শৈবাল। ঠিক আছে, তাহলে চেহারা দেখেই কিন্তু বুঝে নিতে হবে। কনসেপ্ট যদি বুঝতে চাও তাহলে এইভাবে বুঝতে হবে। এবার আমরা চলে আসি 3 নম্বরে, থ্যালাস। ওকে, দেখো আগে যা পড়াইছি সব ভুলে যাও। আমি কিন্তু আগে ভাবার্থের কথা বলেছিলাম। আর হচ্ছে থ্যালোফাইট। থ্যালোফাইট আর একটা হচ্ছে থ্যালোফাইটা। দেখি তোমরা কত সহজে এটা বুঝতে পারো, তোমাদের মাথার কি অবস্থা। একবার বলবো তাতে বুঝতে পারো কিনা, দেখি কারা কারা বুঝতে পারো। থ্যালাস শব্দের অর্থ হলো যাদের মূল, কাণ্ড, পাতা নাই। ঠিক আছে, এখানে একটু বিষয় আছে, ভালো করে দেখো। যাদের না, যে উদ্ভিদের মূল কাণ্ড পাতা নাই, এমন একটা উদ্ভিদের নাম বলো তো? শৈবাল। এমন একটা উদ্ভিদের নাম বলো তো? শৈবাল। রাইট। একটা 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 এক্সাম্পল দাও তো, স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা। ঠিক আছে, তাহলে তোমরা কি বুঝতে পারছো? স্পাইরোগাইরা একটি থ্যালাস, কারণ স্পাইরোগাইরার একটা উদ্ভিদ, যে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা নাই, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হলো স্পাইরোগাইরার কোনটা থ্যালাস? মনে রাখবা, আমরা এইভাবে বলবো যে এই শ্যাওলা বা স্পাইরোগাইরার দেহটা, স্পাইরোগাইরা এর দেহ, এইটাকে আমরা বলবো থ্যালাস। তোমাকে আমি একটা স্পাইরোগাইরা আয়না দিলাম, বলো তো এটা কি? তুমি বলবে এটি একটি থ্যালাস, কারণ এর মূল কাণ্ড পাতা নাই, এই উদ্ভিদটার মূল কাণ্ড পাতা নাই, তাই তো? আর যদি আমি বলি যে তোমাকে কোনো বললাম, তাহলে বলো তো আমি এটা কি থ্যালোফাইট বলতে পারি না? যে এই উদ্ভিদটা হচ্ছে থ্যালোফাইট। থ্যালোফাইট শব্দের অর্থ হচ্ছে থ্যালাস আছে যে সকল উদ্ভিদের। রাইট। বুঝতে পারছো? এটা থ্যালোফাইট শব্দের অর্থ হলো যে উদ্ভিদটার থ্যালাস আছে। থ্যালাস মানে কি? দেহটার মূল কাণ্ড পাতা নেই।
রাইট। আর হোয়াট ইজ থ্যালোফাইটা? থ্যালোফাইটা কিন্তু একটা গ্রুপ বোঝাচ্ছে, গ্রুপ। এর আন্ডারে এ উদ্ভিদ থাকতে পারে, এর আন্ডারে বি উদ্ভিদ থাকতে পারে, সি উদ্ভিদ থাকতে পারে, ডি উদ্ভিদ থাকতে পারে, ডট 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 অনেক উদ্ভিদ থাকতে পারে। সবাই মিলে কি আমরা থ্যালোফাইটা বলবো না? বলো বুঝছো কিনা? যে কোনো একটা উদ্ভিদের দেহ আয়না যদি আমি তোমার দিয়ে বলি, বলো তো এটা কি দেখতে পাচ্ছ, বলবো এটা একটা থ্যালাস, মূলকাণ্ড পাতা নাই। আবার যদি এইভাবে প্রশ্নটা জিজ্ঞেস করি এই উদ্ভিদটা কেমন বলো তো, তোমরা বলবো এটা থ্যালোফাইট। জিনিসটা কি? থ্যালাস। উদ্ভিদটা কি? থ্যালোফাইট। তো এরকম তো অনেক উদ্ভিদ আছে, সবাই মিলে কি থ্যালোফাইটার অন্তর্ভুক্ত। থ্যালোফাইটা একটা জাস্ট কালেকটিভ নেম বোঝাচ্ছে। ক্লিয়ার তোমাদের এটা? জিনিসটা ক্লিয়ার? আরে সাবাস। তাহলে আজ থেকে আমরা থ্যালাস, থ্যালোফাইট এবং থ্যালোফাইটা জিনিসটা বুঝতে পেরেছি। তো এখানে আমি একটা জিনিস বলি, গতদিনে কিন্তু আমি একটা কথা বলেছিলাম, গতদিনে আমি একটা জিনিস কথা বলেছিলাম যে প্রোথ্যালাসটাকে যদি আমরা প্রোথ্যালাস বলি তাহলে আমরা হচ্ছে এটাকে থ্যালাস বলবো। ওকে? তো ওখানে থ্যালাস শব্দের অর্থ ছিল হচ্ছে মূল দেহ। তোমরাই আমাকে বলো তো থ্যালাস আমরা কখন বলবো? একটা উদ্ভিদের ছোট্ট একটা পার্ট নিয়ে এসে বলবো, নাকি হোল উদ্ভিদটাই থ্যালাস? মুহিম, পুরো উদ্ভিদটা মিলে তো থ্যালাস, মূলকাণ্ড পাতা নাই, পুরোটার দিকে যখন আমি তাকাবো, তাই না? পুরো উদ্ভিদটা। এখন কাইটা একটা ছোট্ট পার্ট আমি তোমার দিয়ে বললাম, এটা কি? তুমি তো বলতেই পারো না। সো আমি যখন তোমাদের টেরিস পড়াইছি বা আমি বলেছিলাম টেরিসের মূলদেহকে যদি আমি থ্যালাস বলি তাহলে লাভ আকৃতিটাকে বলবো প্রোথ্যালাস, মানে এই থ্যালাসের আগে আসছে এটা। বুঝছো? টেরিসের ক্ষেত্রে থ্যালাস শব্দটা ব্যবহার করা যাবে না এবং বইয়ের মধ্যেও দেওয়া নেই। তো এটা নিয়ে অনেক ক্যাসাল, চ্যাট জিপিটির মধ্যে অনেকে পোস্ট দিতেছে, ভাই এই প্রবলেম হয়েছে। ওখানে থ্যালাস শব্দের অর্থ কিন্তু আমি মূল দেহ পড়াইছিলাম। তো আজকে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, থ্যালাস বলতে এমন একটা দেহ যার মূলকাণ্ড পাতা নেই। অ্যান্ড কোশ্চেন ইজ, তাহলে প্রোথ্যালাসটার এবার আক্ষরিক অনুবাদ করি। হ্যাঁ, তো আমি একটা এবার আমি আজকে ওই জিনিসটা আবার ক্লিয়ার করে দিই। তো এইটাকে আমি ধরলাম হচ্ছে মূল দেহ। বলো তো এটা ফার্নের মূল দেহ না, টেরিসের মূল দেহ না? তাহলে তুমি এখন থেকে টেরিসের মূল দেহই বলবা, আর কোনো প্রবলেম রইল না। আশা করছি আর কোনো প্রবলেম রইল না। এখন আমরা চলে আসি সবুজ সাহিত্য যে জিনিসটা, এটা কথা তো তোমাদের মনে আছে তাই না? এটার কথা তোমাদের মনে আছে। এইটাকে তাহলে আমি নাম দিলাম হচ্ছে প্রোথ্যালাস। তাহলে আমি এই শব্দটা আজকে ভেঙে ভেঙে বলি। দেখো, প্রো মানে পূর্বে। তোমরা বলো তো জীবন চক্রটা কি এরকম গোল ছিল না? এই পাশের থেকে এই পাশে যাইতো ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ। এখান থেকে আমরা এই পাশে এই পাশে এই পাশে দেখেছিলাম, মনে আছে তো? তাহলে বলো তো এইটার এইটার পূর্বে কি এটা আসলো না? এটা আসছে তারপরে এটা, তাহলে প্রথমে আসলো বলে এটা, আগে আসলো বলে এটা তো আসার কথা ছিল না। এই জন্য কিন্তু প্রো কথাটা ব্যবহার করা হয়েছে। প্রো বলতে একটা টাইম ফ্রেম, টাইম লাইনের কথা বলছে যে এইটা আসার আগে ওইটা আসে, এই জন্য প্রো। পূর্বে, কার পূর্বে? কার পূর্বে? এই যে মূল দেহটার পূর্বে। এই মূল দেহটা আসার পূর্বে এটা আসছে, এই জন্য প্রো কথাটা ব্যবহার করা হয়েছে। 2 নম্বরটা হচ্ছে থ্যালাস দ্বারা এখানে বোঝানো হয়েছে এই জিনিসটা মূলকাণ্ড পাতা নাই। মূলকাণ্ড পাতা নেই, যদিও মনে হচ্ছে যে এগুলো মূল, কাণ্ড কোথায়? নাই। পাতা কোথায়? নাই। তাহলে বলো তো এটা কি মূলকাণ্ড পাতা আছে? এটা তো মাটিতে শুয়ে থাকে। সবুজ সাহিত্য হৃৎপিণ্ডাকৃতির সবুজই স্বতন্ত্র একটা জীব, তাই না? এগুলো তো মূল না, এর তো পাতাও নাই, এর তো কাণ্ডও নাই, এই জন্য আমি কি থ্যালাস বলতে পারি না? পূর্বে, প্রো দ্বারা কি বোঝানো হয়েছে? পূর্বে। এটা টাইম লাইন বোঝানো হয়েছে যে মূল উদ্ভিদটা আসার আগে এটা আসছে। আশা করছি আজকে তোমাদের প্রো থ্যালাস জিনিসটা বুঝতে পারছো।
প্রো বলতে একটু টাইমলাইনটা বোঝানো হয়েছে, টাইমটা বোঝানো হয়েছে, এইটার আগে ওইটা আসে। থ্যালাস বলতে বোঝানো হয়েছে এর বৈশিষ্ট্য যে এর মূলকাণ্ড পাতা নেই। ক্লিয়ার? বলো। আচ্ছা, এবার তোমরা চলে আসো তো থ্যালোয়েড কথাটাতে চলে আসো। কিসে আসবা এবার তোমরা? থ্যালোয়েড কথাটাতে। আর থ্যালোয়েড মানে কি? থ্যালাস প্লাস মতো, তাই না? থ্যালাসের মতো তাকে আমরা বলবো থ্যালোয়েড, তাই না? থ্যালাস মানে কি? মূলকাণ্ড পাতা নাই, সেইটার মতো। আচ্ছা তোমরা আমাকে বলো তো, ফার্নে, ফার্নে কি মূলকাণ্ড পাতা নাই? আছে। ফার্নে কি মূলকাণ্ড পাতা নাই? আছে। কোশ্চেন ইজ, এইটার ক্ষেত্রে আমি বলি, এইটার ক্ষেত্রে আমি বলি প্রোথ্যালাসটাকে বলো তো থ্যালোয়েড বলা যায় কিনা? আচ্ছা এটা তো থ্যালাসের মতো দেখা যাচ্ছে। থ্যালাসের মতো মানে কি? মূলকাণ্ড পাতা নাই এর মতো, এটাকে আমি থ্যালোয়েড বলতে পারি না? পারি। এইটা জীবনচক্রে আসার কথা ছিল, এই উদ্ভিদের জীবনচক্রে আসার কথা ছিল, এর থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে, হয়ে আবার এরকম উদ্ভিদ হবে, হওয়ার কথা ছিল। কোত্থেকে আসছো তুমি? তোমার তো আসার কথা ছিল না, আবার আসছো তোমার কেমন? আচ্ছা থ্যালাসের মতো তো, তাহলে এটাকে আমি প্রোথ্যালাসও বলতে পারি, এটাকে আমি থ্যালোয়েডও বলতে পারি, রাইট? এর আগে মশ বর্গীয় পড়ছি না? মশ মাটিতে বিছানো থাকে কার্পেটের মতো, তোমরাই বলো তো ওগুলো কি মূলকাণ্ড পাতা নাই এর মতোই তো, ঠিক কি না? তাহলে ওকে, ওগুলোকে আমি থ্যালাসও বলতে পারি, ওগুলোকে আমি থ্যালোয়েডও বলতে পারি, ঠিক আছে? এই কলমটা দেখে বলো তো এটা কি? বলো তো এটা কি উদ্ভিদ যেটাকে আমি থ্যালাস বলবো? এটা কিন্তু আমি থ্যালোয়েড বলতে পারি, থ্যালাস বলা যাবে না কিন্তু সরাসরি। আচ্ছা যাই হোক, আর কমপ্লেক্সিটির দিকে আমরা না যাই। আশা করছি তুমি বুঝতে পারছো। না বুঝলে আবার পড়াবো, চিন্তা করো না, না বুঝলে আবার পড়াবো। সো আমরা এটা কভার করেছি, এটা কভার করেছি। এই শব্দটা দেখছো, থ্যালাসকে আবার থ্যালোয়েডও বলছে, তাই তো একই জিনিস, থ্যালাস থ্যালোয়েড। আচ্ছা একটা জিনিস মনে রাখো, থ্যালাস থ্যালোয়েড ধরে দাও একই, ঠিক আছে? থ্যালাস থ্যালোয়েড একই, তাহলে দেখবার কনফিউশনই হবে না। থ্যালাসের মতো বা থ্যালাস, মূলকাণ্ড পাতা না, এটাই বোঝাইছে। আচ্ছা এবার এখানে চলো সমাঙ্গদেহী। বলো তো সমাঙ্গদেহী শব্দটা আমি বোঝাইছিলাম না তোমাদের? সম অঙ্গজার মানে প্রত্যেকটা অঙ্গ দেখতে সেম, কোনো মূল নাই আলাদা, কোনো কাণ্ড নাই আলাদা, কোনো পাতা নাই আলাদা, সব সেম, যে জায়গায় ধরতেছে। আচ্ছা এটা তো উপরে নিচে সব জায়গায় সেম, সো দ্যাট ইজ কল্ড সম অঙ্গ বা সমাঙ্গ দেহ। আচ্ছা এবার চলে আসো হচ্ছে না দাঁড়া, 5 নাম্বারটা দেখবো আমরা। জননাঙ্গ সাধারণত এক কোষী, এইটাই আপাতত দেখি। হ্যাঁ এইটা আবার বহুকোষীটা এখন ক্যাচালের মধ্যে পড়লো না। বন্ধ্যাকোষ প্রাচীরের কোনো আবরণী থাকে না, তাহলে আমরা এইটা দেখব আর এইটা আমরা দেখব, ঠিক আছে? লাস্টেরটা কি বলছে? জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। ওকে, তাহলে আমি এবার একটা কনসেপ্ট দেখাচ্ছি। 1 নাম্বার হচ্ছে জননাঙ্গ এক কোষী। বহুকোষী এখন পড়ানো পসিবল না, একটু প্রবলেম হয়ে যাবে। জননাঙ্গ এক কোষী, চারপাশে বন্ধ্যাকোষ নাই, বন্ধ্যাকোষ বা বন্ধ্যাকোষের আবরণ নাই, বন্ধ্যাকোষ নাই। আরেকটা হচ্ছে যে জাইগোটটা তৈরি হয়, এদের জননের সময় যদি কখনো জাইগোট তৈরি হয়, মানে শুক্রাণু ডিম্বাণু যদি মিলিত হয়, জাইগোট মূল দেহে, হ্যাঁ মূল দেহে মানে ওই উদ্ভিদটার দেহে হয় না। তোমরা তো জানো যে মানুষের দেহে কি জাইগোট হয় না? মানুষের দেহে ডিম্বাণু থাকে, শুক্রাণু ওই মানুষের দেহে আসে, তাহলে মানুষের দেহে বা মানুষের মূল দেহটার মধ্যে জাইগোট হয়, হয় কি না? হয় কি না? হয়ে ধীরে ধীরে কি আমাদের পেটের মধ্যে কি বহুকোষী ভ্রূণ হয় না? হয় কি না? কিন্তু এদের ক্ষেত্রে দেখো উল্টা জিনিসটা। আমি তোমাদের বোঝাই, বুঝলেই বুঝবা। যে ধরা যাক এটা একটা কোষ, একটা স্পাইরোগাইরা কিন্তু দেখতেছি আমরা, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, ঠিক আছে? এটা কিন্তু ক্লোরোপ্লাস্ট, বুঝছো? এই যে স্পাইরালি থাকে, দেখে মনে হচ্ছে কি পেঁচানো না মুহিম? ওকে, আচ্ছা এক এক করে দেখো তো। জননাঙ্গ এক কোষী, কে জননাঙ্গ?
তাহলে বলো তো এই কোষটা যদি প্রজননে অংশ নিতে পারে, এটা একটা কোষ, তাহলে আমি লিখতে পারি না প্রজননে সক্ষম। তাহলে এইটাও কি বলতো প্রজননে সক্ষম না? একই রকমই তো এইটাও কি প্রজননে সক্ষম না? এইটা কি এই কোষটাও কি প্রজননে সক্ষম? এই কোষটাও কি প্রজননে সক্ষম? তাহলে বলো তো কেউ কাউরে হেল্প করতেছে? করতেছে না। আরে সবাই তো এখানে নিজেকে গ্রো করতে পারতেছে। তাহলে আমরা লিখতে পারি এটা একটি জননাঙ্গ। যারা প্রজননে অংশ নেয় তারাই জননাঙ্গ। বলো তো এই কোষটা যদি অংশ নিতে পারে, পাশেরটার কি হেল্প পাচ্ছে? সে পাচ্ছে না। পাশেরটা কি তারা হেল্প করতেছে যে আমি বন্ধা, আমি বাচ্চা দিব না, তোর সাথে আমি থাকি, হেল্প করি তোরে? তা কিন্তু না। তাহলে আমরা কি লিখতে পারি না যে ও একাই 100, একাই সব কিছু করতে পারে, পরেরটার উপর তার কোনো নির্ভরশীলতা নাই? তাহলে জননাঙ্গ কয় কোষী? এক কোষী। তাহলে পরেরটার কথা চিন্তা করো তো, পরেরটার কথা চিন্তা করো, তাই না? এই কোষটা যদি সংখ্যা বাড়ায় আর একটা শ্যাওলা তৈরি করতেছে, উপরেরটা নিচেরটার অংশ দরকার নাই। তাহলে সবার ক্ষেত্রে দেখো জননাঙ্গ এক কোষী, তাই না মুহিম? প্রত্যেকটা হচ্ছে ইউনিক, প্রত্যেকটাই স্বতন্ত্র, কেউ কারোর উপর কোনো নির্ভর করে না। তাহলে জননাঙ্গ এক কোষী আমরা পাইলাম। তাহলে বলো তো চারপাশে বন্ধা কোষ আবরণ আছে, এই যে এই কোষটার কথা ভাবো তো, কিংবা এই পাশে আরেকটা কোষ, কিংবা এই পাশে আরেকটা কোষ, কিংবা এই পাশে আরেকটা কোষ, কিংবা এই পাশে একটা কোষ। এইটা যদি অংশ নেয় তাহলে এরা একে পুষ্টি দিবে, এই যদি অংশ নেয় এরে পুষ্টি দিবে, এ যদি প্রজননে অংশ নেয় তাহলে একে পুষ্টি দিবে, এও একে পুষ্টি দিবে। যেটা আমরা কোথায় দেখে আসছি বলো তো? বলতো এই ধরনের আমরা দেখি না? এই যে এখানে ডিম্বকটা, মনে আছে তো নাকি? মশের ক্ষেত্রে দেখে আসছি। মশে কি দেখছি? এ প্রজননে অংশ নেয়, কিন্তু এই পাশেরগুলো প্রজননে অংশ নিতে পারে না। তাহলে বলো তো এ যদি প্রজননে অংশ নেয় এবং এই কোষগুলো তারা যদি হেল্প করে, তাহলে বলো তো সবাই মিলে কি জননাঙ্গ না? প্রজননে সক্ষম, তাহলে এগুলো কি? প্রজননে অক্ষম। এরা হেল্প করে। কিভাবে হেল্প করে? এই কোষগুলো একে পুষ্টি দেয়, এই কোষগুলো চারপাশে একে কি রক্ষা করে আছে, সুরক্ষা দিয়ে আছে, তাই না মুহিব? তাহলে বলো তো এই পুরাটা মিলে কি জননাঙ্গ না? পুরোটা মিলে জননাঙ্গ না মুহিব? সবাই মিলে কি এক কোষ না বহু কোষ? বহু কোষ। এ কি বাকিদের উপর নির্ভরশীল না সুরক্ষার জন্য এবং খাবারের জন্য? তাই কিনা মুহিব? এটা আমরা কোথায় দেখে আসছি? মশ বর্গীয় উদ্ভিদ আমরা দেখে আসছি কিনা? এই পুরো জননাঙ্গকে আমরা বলেছিলাম এটা অনুন্নত জননাঙ্গ, বা ফুলের মতো নয়, ফুলের মতো উন্নত না, এটা অনুন্নত জননাঙ্গ, এই জন্য এটার নাম আর্কিগোনিয়াম। আবার এখানে এসে আমরা কি দেখতেছি দেখো, এ এ কোনো হেল্প করতেছে বলো তো? কোনো হেল্প লাগতেছে? লাগতেছে না। তাহলে এই কোষটায় চাইলে ডিভিশন করতে পারবে, এই কোষটা আলাদা করে পারবে, এই কোষটা আলাদা করবে, এই কোষটা আলাদা করবে। তাহলে ও একাই একটা জননাঙ্গ, ও একাই একটা জননাঙ্গ, ওর কোনো সাপোর্ট লাগে না। তাহলে জননাঙ্গ এক কোষী। ঠিক আছে মুহিম? চারপাশে কোনো বন্ধা কোষ নাই। বন্ধা কোষ মানে যারা হেল্প করবে, নিজেরা কোনো প্রজননে অংশ নেবে না। জাইগোট মূল দেহে বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। তোমরা একটা জিনিস দেখো, এই কোষটা যদি তার দেহের ভেতরে এইরকম করে ফ্লাজেলা তৈরি করে, বুঝছো? ভালো করে দেখো, এটা কিন্তু প্রজননের জন্য ভেতরে দেখো ফ্লাজেলা তৈরি করছে, গোল গোল 4টা পা। তো এগুলো কি করে জানো? বাইর হয়। এই যে দেখো বাইর হয়েছে, দেখছো? বাইর হয়েছে। অন্য জায়গা থেকে আরেকটা ফ্লাজেলা আসছে, এই যে দেখো এয়ারে মিলে মিলিত হয়েছে, হয়ে দেখো দুইজন মিলে কি তৈরি করলো? জাইগোট তৈরি করলো। কি তৈরি করলো? জাইগোট। তাহলে বলো তো জাইগোটটা ফ্লাজেলা বাইরে আসছে, ও বাইরে আসছে পানিতে, এও বাইরে আসছে, ও বাইরে আসছে, তাহলে জাইগোট হলো। বলো জাইগোটটাই পরবর্তীতে এইরকম একটা শ্যাওলায় পরিণত হবে না? এটা কি শ্যাওলা না মুহিব? শ্যাওলা কি না? তাহলে তোমরাই বলো যে এটাও জননাঙ্গ, এটাও জননাঙ্গ, প্রত্যেকটা জননাঙ্গ এক কোষী, মানে ওরা একাই ইউনিক, কাউরে হেল্প লাগে না। জননাঙ্গের ভেতর থেকে দেখো একটা কোষ বের হলো, একটা গেমিট বের হইলো, বাইরে থেকে আরেকটা গেমিট আসছে, দুইজন মিলে মিলিত হয়ে জাইগোট হলো। বলো তো এটা কি? পানিতে না? জাইগোটে পরবর্তীতে বহুকোষী ভ্রূণ হইলো বা বহুকোষী একটা উদ্ভিদ হইলো, তাহলে ওইটা কি এর দেহের ভেতরে থাকলো নাকি বাইরে? পানিতে। পানিতে। এই জন্য আমরা বলেছি যে বহুকোষী যে ভ্রূণ বা উদ্ভিদটা তৈরি হবে এইটা বাইরে হবে, এই মূল দেহে হবে না, বাইরে পানিতে হইলো। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারছো? মানুষের ক্ষেত্রে যদি এরকম হইতো, দেখো
শুক্রাণু, ডিম্বাণু পানিতে দেওয়া হয়েছে, শুক্রাণু পানিতে দেওয়া হয়েছে, ওখানে মিলিত হয়েছে। তাহলে মানুষের ক্ষেত্রে আমরা কি বলতাম, যে মানুষের বাচ্চা পানিতে হয়, মানুষের দেহে বা মানুষের মূল দেহ হয় না। বুঝছো না জিনিসটা? ভাইয়া অন্য গেমিট কোত্থেকে আসে? এ প্রচুর পরিমাণে শ্যাওলা থাকে, বুঝছো? প্রত্যেকটা শ্যাওলা, লাখ লাখ কোটি কোটি শ্যাওলা এক জায়গায় থাকে। কেউ মেল গেমিট দেয়, কেউ ফিমেল গেমিট দেয়। আচ্ছা, আবার এখানে আসো, আমরা জিনিসগুলো ক্লিয়ার করতে পেরেছি। তাহলে বলো তো এই জিনিসটা বোঝো, এই জিনিসটা স্পোরাঞ্জিয়া বা স্পোরাঞ্জিয়াম সর্বদাই এক কোষী। বলো তো স্পোরাঞ্জিয়া বলতে কি? জননাঙ্গ বোঝাচ্ছে না? বলো, এই ছবিটা দেখো, এইটা থেকে, এইটার মধ্যে থেকে একটা স্পোর তৈরি হলো না? এগুলো অথবা পুরুষ স্পোর, পুরুষ গেমিট বা পুরুষ স্পোর। বলো তো এই কোষটা থেকে স্পোর তৈরি হলো কিনা? তাহলে এই কোষটাকে আমরা বলবো না স্পোর তৈরির স্থান? স্পোরাঞ্জিয়াম বা স্পোরাঞ্জিয়া হচ্ছে স্পোর তৈরির স্থান। তাহলে বলো, যেমন এই কোষ, এটার ক্ষেত্রে শুধু দেখি, এটি একটি স্পোরাঞ্জিয়াম বা স্পোর তৈরির কারখানা, স্পোর তৈরির ফ্যাক্টরি। তাহলে এখানে আরেকটা ফ্যাক্টরি আছে, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা। তাহলে বলো তো এখানে কি? সবাইকে যদি একসাথে আমি বলি স্পোরাঞ্জিয়া বলবো না? বহু বচন। সিঙ্গেল একটাকে যদি বলি স্পোরাঞ্জিয়াম, এক বচন। হোয়াট ইজ স্পোরাঞ্জিয়াম? স্পোরাঞ্জিয়াম অ্যাকচুয়ালি স্পোর ফ্যাক্টরি। এই জিনিসটা আমি নিজে টার্মটা দিয়ে দিলাম, স্পোর ফ্যাক্টরি। আশা করছি বুঝতে পেরেছো, যেখানে স্পোর তৈরি হয়। বলো, জননাঙ্গ এক কোষী বা স্পোরাঞ্জিয়াম এক কোষী, সেম তো নাকি? সেম তো নাকি? পরের টার্মগুলোতে চলে আসিস, একবার টার্মগুলো শেষ করে ফেলছি। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। এটা কি পড়াইতে হবে? উদ্ভিদের কোষ প্রাচীর কি হয়? সেলুলোজ দিয়ে তৈরি হয়। এরা তো সবুজ উদ্ভিদ, সেলুলোজ নির্মিত। ঠিক আছে মুহিম। 7 নম্বরে চলে আসি এবার আমরা, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং উগ্যামাস। এটা আমরা পরে আবার পড়ব। আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, আর একটা আছে উগ্যামাস। দেখি তোমরা ধরতে পারো কিনা এটা। আইসো মানে কি? আইসো মানে কি? সমান না? আইসো মানে কি? সমান না? আর গ্যামাস মানে কি? গ্যামাস মানে হচ্ছে মিলনের প্রক্রিয়া। এই গেমিট আর গ্যামাস কিন্তু আলাদা জিনিস, এই জিনিসটা মনে রাখবা। এখানে দিয়ে দিই গ্যামেট। গ্যামেট মানে হচ্ছে যে জিনিসটা মিলনে অংশ নেয়, এইটা শুক্রাণু কিংবা ধরা যাক ডিম্বাণু, এগুলো হচ্ছে গ্যামেট। ওকে, গ্যামেট কিন্তু জিনিসটা বোঝায়। আর হচ্ছে গ্যামি, গ্যামোস, তারপর হচ্ছে গ্যামাস, এই জিনিসটা দ্বারা কি বোঝায়? প্রক্রিয়া বোঝায়। তাহলে বলো তো আমি এখানে কি দেখাচ্ছিলাম? প্রক্রিয়া না সব? আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস, এগুলো সব প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? গ্যামি মানে মিলন, তাহলে মিলনের প্রক্রিয়া। তাহলে বলো তো আইসোগ্যামাস মানে কি? সমান, আইসো মানে সমান, গ্যামিস মানে হচ্ছে মিলনের প্রক্রিয়া। তাহলে পুরো ব্যাপারটা কি হলো? যে বোঝাচ্ছে এখানে পুংগেমিট, যেটা পুংগেমিট ইকুয়াল স্ত্রী গেমিট। আকার আকৃতি হোক আর পরিচয় হোক বা বৈশিষ্ট্য হোক। আচ্ছা বলো তো আইসো মানে কি বোঝালাম আমি? সমান সমান। তাহলে পুংগেমিট এবং স্ত্রী গেমিট সমান সমান। কিসে কিসে সমান সমান হইতে পারে? এক নম্বর হচ্ছে আকারে, দেখতে, আকার ইকুয়াল স্ত্রী গেমিটের আকার হতে পারে। পুরুষ গেমিটটা যদি চলনক্ষম হয়, তাহলে স্ত্রী গেমিটটাও চলনক্ষম হবে। তাহলে একটা উদাহরণ দেই, এটা হচ্ছে পুংগেমিট, দেখো দুইটা ফ্লাজেলা, তাহলে এটা স্ত্রী গেমিট, দেখো দুইটা ফ্লাজেলা, তাহলে দুইজনে চলাচল করতে পারে, পারে কিনা মহিম? বুঝতে পেরেছো তোমরা? তাহলে এবার আমি পরেরটাতে চলে আসি, অ্যানাইসো গেমিটে চলে আসি। অ্যান আইসো, দেখো এ অথবা অ্যান, এই কথাটা যদি থাকে বায়োলজিতে মনে রাখবা এটা দ্বারা বোঝায় অ্যাবসেন্ট। ঠিক আছে? আর গ্যামাস মানে কি মুহিম? মিলনের প্রক্রিয়া, মিলনের প্রক্রিয়া। ঠিক আছে? তাহলে সমান সমান নয় মানে কি? ধরো যাক এই যে সমান নয়, আচ্ছা অ্যান
তারপর আইসো, আইসো মানে হচ্ছে সমান। তাহলে বলো তো অ্যান আইসো শব্দের অর্থ কি? সমান নয়, মিলনের প্রক্রিয়ায় সমান নয়। তাহলে দেখো পুং গেমিট ইজ নট ইকুয়াল স্ত্রী গেমিট। ঠিক আছে, মানে তাদের আকার সমান নয়। 2 নম্বর হচ্ছে চলন ক্ষমতা, এটাও সমান নয়। একটা আমি তাহলে উদাহরণ দিচ্ছি, এই যে দেখো এটা এইরকম, এই যে দেখো ডিম্বাণু, পুংগেমিট দেখছো আর স্ত্রীগেমিট দেখছো, তাহলে আকার কি সমান? সমান নয়। অ্যান আইসো মানে আইসো মানে হচ্ছে সমান, অ্যান মানে অ্যাবসেন্ট, সমান নয় আছে বোঝাচ্ছে, না বোধক বোঝাচ্ছে। তাহলে দেখো এ চলনশীল ও চলনশীল নয়। তোমরা কি এবার বুঝছো অ্যানাইসোগ্যামাস মানে কি? যে দুইটা অসমান পুংগেমিটের মিলন, কিংবা একটি চলনশীল একটি অচলনশীল গেমিটের মিলন। বুঝছো এটা? বুঝছো এটা? ক্লিয়ার তোমাদের এই জায়গাটা? ফেসবুকে কয়জন আছে? চুয়ান্ন জন আছে, সাবাস। বুঝছো না? আচ্ছা, তাহলে এই লাস্টেরটা দেখেই তোমরা বলো তো লাস্টেরটা কি বলছে। এইটারই কিন্তু কন্টিনিউশন কিন্তু এইটা, এই যে এইটারই কন্টিনিউশন কিন্তু এইটা। গ্যামাস মানে কি বলতো? মানে কি? ওভাম। আর গ্যামাস মানে কি? মিলনের প্রক্রিয়া, মিলন প্রক্রিয়া। ঠিক আছে, তার মানে এখানে শুক্রাণুটা ছোট হবে, শুক্রাণুটা যাবে কোথায়? একটা ডিম্বাণুর দিকে। ঠিক আছে, ডিম্বাণুটা আকারে বড়, যেহেতু ডিম্বাণু মানে হচ্ছে ওভাম। ওকে, ওভামটা আকারে বড় হবে, প্রচুর পরিমাণে খাদ্য থাকবে। বলদের খাদ্যটা কেন থাকে? এটা ভবিষ্যতের জন্য। কোন ভবিষ্যৎ? দুইজন যদি মিলিত হয়, নিষেক হয়, তারপরের পরশনের জন্য এই খাদ্যগুলো জমে রাখা আছে। তুমি বলো তো সামহাও যদি এটা উড়ে আসে, এর কাছে সাঁতরে আসে, তাহলে এর খাদ্যগুলো শেষ হয়ে যাবে না? অপচয় হবে না? তাহলে ভবিষ্যতের জন্য জমা রাখতে পারবে। আর এইটার দিকে দেখো তো, ও যেহেতু একা যায়, তাহলে একে কি কোনো খাদ্য জমা রাখতে হয়? উল্টায় খায়, তাহলে এর খাদ্য সে শেষ করে কিন্তু ও খাদ্য জমা রাখে। তোমরা বলো তো কোনটা বেটার? এই যে ইকুয়ালটা বেটার নাকি যে নট ইকুয়ালটা বেটার? আইসোগ্যামাসটা বেটার নাকি হচ্ছে অ্যানাইসোগ্যামাসটা বেটার? বলো তো। এই অ্যানাইসোগ্যামাসটা বেটার। মানুষের ক্ষেত্রে কিন্তু তাই হয়। একটা ডিম্বাণু কিন্তু অনেক পুষ্টি ধারণ করে বসে থাকে। ভবিষ্যতের জন্য যারা ভাবে তারা বেটার। এই যে তোমাদের মতো যারা ক্লাস করতেছো, আমি ধরেই নিছি তোমরা ভবিষ্যতের জন্য ভালো করবা, তোমরা বায়োলজিতে ভালো করবা, পড়ালেখা করতেছো। ব্যাপারটা এমন না আমি বায়োলজি বেশি পড়তেছি, ফিজিক্স কেমিস্ট্রি একসময় পড়বো না। পড়ালেখার অভ্যাসের ভেতর থাকাই একটা মজার জিনিস। অনেকে কি বায়োলজি পড়েই না, মানে অন্য সাবজেক্টগুলোতে কিন্তু তার সেম অবস্থা, তাই না? তো যাই হোক না কেন, মনে রাখবা অ্যানাইসোগ্যামাসটারই এবারে স্পেশাল উদাহরণ হচ্ছে উগ্যামাস, যেখানে ওভামটা স্থির, ওভামটা বড়। তোমরা বলো তো অ্যানাইসোগ্যামাস দেখি বোঝা যায় যে ওভামটা বড় নাকি হচ্ছে স্পার্মটা বড়? বোঝা যায়? বোঝা কিন্তু যায় না, এটা নন স্পেসিফিক টার্ম। কিন্তু এইটারই কি স্পেসিফিক টার্ম কি? গ্যামাস মানে ও বা ওভামটা বড়, ওভামটা নিশ্চল, তাই না? ভেরি গুড। আচ্ছা, তোমরাই বলো তো সঞ্চিত খাদ্য কি স্টার্চ না? উদ্ভিদের সঞ্চিত খাদ্যের নাম কি? স্টার্চ না? স্টার্চ কি শর্করা না? গ্লুকোজের একটা বড় পলিমার না? ঠিক কি না? যারা নীলাভ সবুজ শৈবাল, মনে রাখবা দে আর নট শৈবাল, তারা শৈবাল নয়। এরা আসলে শৈবাল নয়, এরা কি ব্যাকটেরিয়া। এরা কি ব্যাকটেরিয়া, বুঝছো? ব্যাকটেরিয়া সাধারণত অন্য জায়গা থেকে খাবার খায়, কিন্তু এই নীলাভ সবুজ শৈবাল নামে যে ব্যাকটেরিয়াটা আছে, এটা নিজের খাদ্য নিজে প্রডিউস করতে পারে। আমরা শিখবো, চিন্তার কিছু নাই। তাহলে তারা গ্লাইকোজেন তৈরি করে মানুষের মতো, গ্লাইকোজেন জমা রাখে মানুষের মতো। তাহলে বলো তো উদ্ভিদের সঞ্চিত খাবার কি? স্টার্চ, এটাও শর্করা। মানুষের সঞ্চিত খাবার কি? গ্লাইকোজেন। আমরা গ্লাইকোজেন পড়ছি না পরিপাক চ্যাপ্টারে? তাহলে দেখছো নীলাভ সবুজ শৈবালেও মানুষ কাছাকাছি। ওকে, এই ছত্রাকও কিন্তু সেম, বুঝছো? ছত্রাকও গ্লাইকোজেন জমা রাখে। মানুষ, নীলাভ সবুজ শৈবাল, ছত্রাক গ্লাইকোজেন জমা রাখে। আর যেহেতু আমরা শৈবাল পথে, শৈবাল মানে উদ্ভিদ, একটা আম গাছের কথাই ভাবো। আম গাছ হচ্ছে খাদ্য উৎপন্ন করে। আম গাছের সঞ্চিত খাবারের নাম স্টার্চ, সঞ্চিত খাবারের নাম স্টার্চ। আর আম গাছের
কোষের কোষ প্রাচীরের নাম কিন্তু সেলুলোজ। এই দুটো টার্ম কিন্তু মনে রাখতে হবে। এই শৈবাল থেকে কোনটা পড়বে? এতক্ষণ ধরে আমি যা পড়াইলাম বলো তো, একটা লাইন যদি পড়তে চাও কোনটা পড়বা? কোষ প্রাচীর সেলুলোজ, কোষ প্রাচীর সেলুলোজ আর সঞ্চিত খাদ্য স্টার্চ। মনে রাখবা, যদি একটা লাইন পড়তে চাও বা দুইটা ইনফরমেশন পড়তে চাও, এই দুইটা পড়বা। ঠিক আছে? আর এটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আগাছা সেখানে জন্মাবে যেখানে পানি বেশি। শ্যাওলা সেখানে জন্মাবে পানি বেশি। তোমরা আমাকে বলো তো কেন পানি লাগে? কারণ ওদের জন্মাতেও পানি লাগবে। তুমি একবার চিন্তা করো, তুমি মশের কথা ভুলে যাও, তুমি এর কথা ভুলে যাও, তুমি হচ্ছে ফার্নের কথা ভুলে যাও, তোমরা শুধু এই জিনিসটা শোনো, হ্যাঁ এটা এমনি মনে থাকবে, তবু বলি। একটা শৈবালের না, মশ তো স্থলেও থাকতে পারে। মশ কেন স্থলে থাকে জানো? কারণ মশের নিচে ওই যে রাইজয়েডের মতো সরু সরু সুতা থাকে যেগুলো নিচ থেকে পানি তোলে, কিন্তু এর তো এটা নাই। এই জন্য একে পানিতেই থাকতে হয়, আর্দ্র জায়গাতেই থাকতে হয়। পানির উপরে থাকবো, ভেজা জায়গার উপরে থাকবো, আমার পানি তোলার জন্য তো রাইজয়েড নাই বা হচ্ছে সরু সুতাগুলো নাই, এই জন্য পানিতে থাকে। 2 নম্বর হচ্ছে এদের শুক্রাণু এবং ডিম্বাণুগুলো বা পুং গেমিট এবং স্ত্রী গেমিট যেটা আমরা বলি, এটা সাঁতরাইতে পারে, সাঁতরায় মিলিত হয়, এই জন্য এদের পানি লাগে। ঠিক আছে? তাহলে পানিতে থাকেও, পানি এদের নিষেকের জন্য লাগেও। আর মশের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? নিষেকের জন্য পানি লাগে, কিন্তু বাকি সময় তারা স্থলে থাকে। এরা স্থলে কেন থাকতে পারে না? কারণ পানি শোষণের জন্য আলাদা লাইন নেই এদের। মশ কেন স্থলে থাকতে পারে? কারণ পানি শোষণের জন্য আলাদা ওদের সিস্টেম আছে। ঠিক আছে? সুস্পষ্ট জনুক্রম অনুপস্থিত। এই সুস্পষ্ট জনুক্রম তোমাদের তো মনে আছে, আমি বারবার পড়াইছি। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জিনিসটা বোঝা মুশকিল, বুঝছো? মানে এটা ধরা মুশকিল এবং খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়, এই জন্য সুস্পষ্ট নয়। মানে এই হ্যাপ্লয়েড দশায় কিছুদিন পর ডিপ্লয়েড, আরে নাই, হ্যাপ্লয়েড হয়ে গেল, বোঝা যায় না। ঠিক আছে? তো আমি এখন একটা ব্রেক নিব, ব্রেকের পরে এসে আমি তোমাদের এই জিনিসটা পড়াবো। মনে রাখবা, এই যে শৈবালের দৈহিক গঠনটা ইম্পর্টেন্ট। আমি আজকে এটা পড়াবো, যেটা দেখলা, এই 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 ছকটা পড়াবো আর এখান থেকে পড়াবো। আজকে আমার কিন্তু পড়ানোর কিন্তু এখান থেকে শেষ, কারণ এরপরে বেশিরভাগ অংশ রাখছে, ওটা ওটা অল্প জিনিস আছে মজা, আর এই জায়গায় অনেক জিনিস পড়তে হয় কঠিন। তাহলে আজকে আমার টপিক এখানে, তার মানে আর 1 পৃষ্ঠা পড়াবো। ব্রেকের পর সবাই আসো, মাথা খারাপ হয়ে যাবে এখন পড়াইলে।
বইতে নাকি হচ্ছে দুইটাতেই দেওয়া আছে, যে ফ্লাজেলা দেওয়া আছে। তো এটা আরও একভাবে লেখা যায়, সেটা হলো ফ্লাজেলা যদি থাকে তাহলে আকারে ডিসিমিলার হবে, আকারটা একটু বড়, তখন ফ্লাজেলা তুমি দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব হচ্ছে এখানে কিছু আমরা নাম মনে রাখার ট্রাই করব। ঠিক আছে? এখানে আমরা কিছু নাম মনে রাখার ট্রাই করব। বিভিন্ন ধরনের শৈবাল আছে, পরীক্ষায় এগুলো প্রশ্ন আসে। কোনটি আণুবীক্ষণিক শৈবাল? দেখো, আমি কিন্তু এটা বই থেকে পড়াবো, এটা কিন্তু লিখে দিব না। তোমরা শুধু দ্রুত ট্রিকগুলো লিখে নিবা, আমি কিভাবে ট্রিক দিচ্ছি, কিংবা তোমার নিজের যদি কোনো ট্রিক থাকে লিখে নিবা। দেখো, প্রোক্লোরোকক্কাস। কক্কাস মানে কি বলো তো? তোমরা পড়ে আসছো না? কক্কাস মানে গোল, আমি তোমাদের অণুজীবে পড়িয়েছি। ক্লোরো মানে কি? সবুজ না? তাহলে এটা গোলাকার এবং একটা সবুজ শৈবাল। ঠিক আছে? আর প্রো মানে হচ্ছে একবার আদি, দেখো প্রথম দিকের শৈবাল এটা। তাহলে বলো তো, প্রথম দিকে যখন একটা শৈবাল আমি পেলাম, অনেক আগের শৈবাল, অনেক দিন আগে ক্রিয়েট হয়েছে, ওটা অনেক ছোট হবে না? অনুবীক্ষণ যন্ত্র দেখা যাবে না? তাহলে এইভাবে মনে রাখবা যে প্রোক্লোরোকক্কাস অনেক বড় একটা নাম, এটা বাট আণুবীক্ষণিক। নামটা বিশাল বড় কিন্তু আণুবীক্ষণিক, উল্টা ব্যস্তানুপাত সম্পর্ক। ঠিক আছে? আবার এখানে চলে আসো, একটা শৈবাল অনেক বড় হইতে পারে, যেটা নাম দেখে বোঝা যাবে, ম্যাক্রোসিস্টিস। ম্যাক্রো মানে কি? অনেক বড় না? তাহলে এটা অনেক বড়, 60 মিটার পর্যন্ত লম্বা হইতে পারে, এখান থেকে শুরু করে 60 মিটার, বিশাল বড়, মানে একটার পর একটা কোষ হয়ে বিশাল হয়ে বিশাল বড় হয়ে গেছে। তাহলে এখন আমরা কীভাবে মনে রাখবো? দেখো, প্রো মানে আদি, অনেক দিন আগের, তাহলে আণুবীক্ষণিক প্রোক্লোরোকক্কাস। যে কক্কাসটা, যে শৈবালটা অনেক বড়, ওর নামের সামনে ম্যাক্রো থাকবে। তাহলে এমসিকিউতে আমরা যেন একটা প্রশ্নের উত্তর দিতে পারি। ডান। সচল এককোষী, দেখো এককোষী হবে এবং সচল হবে, এখানে কিন্তু একটার একটা দুইটা বৈশিষ্ট্য। ঠিক আছে? তাহলে কিভাবে মনে রাখবো? দেখো, মানুষের মন কয়টা বলো তো? একটা না? আর ক্লা, CHLA, এটাকে আমি বলতে পারি না চলা? ক্লা বা চলা, CHLA, চলা, চলা। তাহলে চলতে পারে এবং মন যেহেতু, তাহলে এককোষী। মন যেহেতু, মানুষের হার্ট কয়টা? একটা। মনে থাকবে? তাহলে আমি একটু এখানে লিখে দিই, দেখি পারো কিনা। একটা হলো ক্লামাইডোমোনাস ম্যাক্রোসিস্টিস, আর হচ্ছে প্রোক্লোরোকক্কাস। নাম দেখেই বলো, স্পেলিংয়ে মিস্টেক একটু হইতে পারে, ঠিক করে নিবা। নাম দেখে বলো তো, এটা 1 2 3, বলো কোনটা কি? নাম দেখে বলো, নাম দেখে বলো। পরীক্ষায় যে প্রশ্ন আসে, নিচের কোনটি দীর্ঘদেহী শৈবাল? ম্যাক্রো, রাইট। নিচের কোনটি এককোষী এবং সচল, এককোষী এবং চলাচলের সক্ষম? প্রথমটা। নিচের কোনটি, নিচের কোন শৈবালটি সবচেয়ে ছোট, ক্ষুদ্র, আণুবীক্ষণিক? আচ্ছা, প্রো, তাই না? এই তো, সব মুখস্থ করতে হবে না, যেটা যেটা পড়লে মনে থাকবে এবং যেটা যেটা পড়া উচিত আমি সেইগুলো দেখাবো, দুই একটা একটু বেশিই দিব। ওকে, এবার চলে আসি, বলতো এখানে সচল এবং কলোনিয়াল দুইটা কথা আসছে না? তাহলে এটা একটা শৈবাল সচল, তাহলে বলতো এটা এককোষী না? আবার এখানে কিছু শৈবাল আছে, এরাও চলাচল করতে পারে, এরা চলাচল করতে পারে কিন্তু একসাথে আছে না? তাহলে কলোনিয়াল, কলোনি তৈরি করছে। তাহলে এর উদাহরণটা কিভাবে মনে রাখতে হবে? এর উদাহরণ মনে রাখাটা একটু ট্রিকি, তো আমি এইভাবে মনে রাখছি। রিনা, বলো তো রিনা কি ফিমেল না? রিনা কি ফিমেল না? তাহলে প্যান্ডোরিনা, ইউডোরিনা। তো বলো তো, যারা, আর হচ্ছে ভলভক্স, আমি এখানে লিখে দিই, কীভাবে মনে রাখবা?
ইউডোরিনা, প্যান্ডোরিনা, ভলভক্স। ঠিক আছে। আচ্ছা, ভল, বল মানে বলা, কথা বলা। রিনা ফিমেল, রিনা ফিমেল, ওকে, দিস ইজ ফিমেল, ফিমেল নেম, দিস ইজ ফিমেল নেম। বলো তো ফিমেল ফিমেল যখন একসাথে হয় তারা কি দল বেঁধে কথা বলে না একসাথে? একজন ফিমেল আর অনেকগুলো আন্টি একসাথে কথা বলে না? তো যেখানে ফিমেল ফিমেল দেখবা তখন মনে রাখবে এরা কলোনিয়াল। আচ্ছা, সারাক্ষণ একসাথে, এবং তাদের মুখ কি সবসময় চলে না খলভল করে কথা বলে কিনা। এবং আমি অনেক সময় দেখছি যে দুইটা মেয়ে একসাথে কথা বলতেছে, এ কথা বলতেছে, ও কথা বলছে অ্যাট এ টাইম, মানে ও বলতেওছে এবং পাশের জনের কথা শুনতেওছেও, শোনে কি জানি না আমি, পাশের জন্য ওই সময়ই কথা বলতেছে, আবার অপোজিট জনের কথা শুনতেছে। তাহলে দেখো আর একই সাথে ওদের মুখ চলে সচল এবং কলোনি গঠন করে। তাহলে আচ্ছা, সচল এবং কলোনি, কলোনি মানে দল, দল মানে ফিমেল, তাহলে ফিমেল নাম আছে এই যে এইটাতে আছে। আর ভলভক্স নাম দেখে মনে হচ্ছে খলবল বা হচ্ছে ভল বা বল, বল বলতেছে, মনে থাকবে। এগুলো একটু পরে আমি আবার জিজ্ঞেস করবো, তখন তোমরা পারবা। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, যেখানেই ইউজুয়ালি ক্লোরো কথাগুলো থাকবে, এই ক্লোরো কথাগুলো সবসময় মনে রাখবা যে এরা এককোষী হয় এবং নিশ্চল হয়। এই একটা শব্দ দিয়ে কিন্তু এটা চিন্তা হবে। কিন্তু যদি প্রোক্লোরোকক্কাস আসে তখন কি হবে? আদিকোষী, তাই না? তাহলে ক্লোরো কথাটা থাকলে কি হবে দেখো, ক্লোরোকক্কাম বা ক্লোরোকক্কাস, ক্লোরোকক্কাম, আর একটা হচ্ছে ক্লোরেলা। এই ক্লোরো শব্দ দুটো যখনই থাকবে মনে রাখবে এরা হচ্ছে এককোষী হয়। এটা এমন একটি শব্দ এবং এরা নিশ্চল। এটা এইভাবে মনে রাখতে হবে, কোনো উপায় নাই, কোনো ডিপ ট্রিক নাই এটার। ক্লোরো শব্দটা যেন থাকলেই তুমি যেন ইজিলি বুঝতে পারো। আচ্ছা, এখানে কিছু কথা আছে, আমাকে স্পেশালি কিন্তু এইটা পড়তে হবে এবং এইটা পড়তে হবে, পরেরটা পড়তে হবে, কারণ আমাদের এই চ্যাপ্টার ইউলোথ্রিক্স নিয়ে কথা আছে, স্পাইরোগাইরা নিয়ে কথা আছে, আর উপরেরটা খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে। আচ্ছা বলো তো, শৈবাল বহুকোষী এটা আমি মানি, কিন্তু পাতার মতো যেই না বলছে তখনই তো চমকে গেলাম। আচ্ছা, শৈবালের তো পাতা থাকার কথা না, মূল থাকার কথা না, কাণ্ড থাকার কথা না, তাই না? তাহলে বলো তো, যেই না পাতার কথা বলছে, ছোট্ট একটা শব্দ বলে ফেলছে, তোমার সাথে সাথে মনে হচ্ছে না যে উল্টা জিনিস বলতেছে কেন এখানে? দেখছো নাম কি? উল্টা নাম দেখছো, উল্টা, ULVA, উল্টা, উলভা। ঠিক আছে। তাহলে আমরা এইভাবে দেখি, উলভা যখনই তোমারে দিবে মনে রাখবা উল্টা। কি উল্টা বলতেছে? বহুকোষী, এটা তো ঠিক আছে, শৈবাল এককোষী হয়, শৈবাল বহুকোষী হয়, কিন্তু পাতার মতো বলছে, এটা কি উল্টা বৈশিষ্ট্য না? উল্টা বৈশিষ্ট্য না, কারণ আমরা তো জানি যে শৈবালের কাণ্ড পাতা কিছুই নাই, ঠিক কিনা? এবার আমরা 7 নম্বরে চলে আসি। সাত নম্বর হচ্ছে বহুকোষী ফিলামেন্টাস, অশাক। অশাক জিনিসটা তোমরা দেখতে দেখতে এমনিতেই শিখে ফেলবা। বহুকোষী ফিলামেন্টাস, ফিলামেন্ট মানে কিন্তু সুতার মতো। ঠিক আছে, আমি কিন্তু কিছুক্ষণ আগে তোমাদের একটা ছবি দিছিলাম, স্পাইরোগাইরার ছবি দিছিলাম, ইউলোথ্রিক্সও অনেকটা ওই রকম। এটা কিন্তু তোমাদের ট্রিক পড়া উচিত না, কারণ এটা তোমাদের এখানে নমুনা উদ্ভিদ। তাহলে দেখো, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, এই চেহারাগুলো কেমন জানো? এই যে এরকম 1টা 2টা 3টা 4টা 5টা এরকম করে কোষ থাকে। তাহলে বলো তো এগুলো কি ফিলামেন্টের মতো না? আর তোমরাই বলো তো, একটা বড় সুতার মতো যদি হয় অনেক কোষ লাগবে না? যখনই ফিলামেন্টাস হয়ে গেল তখনই কি বহুকোষী হয়ে গেল না? সুতার মতো যদি হয়, তোমরা বলো তো সুতা থেকে কি শাখা বের হয়? এরকম শাখা বের হবে? হবে না। তাহলে যখনই আমরা বলছি সুতার মতো, সুতার মতো, তখনই বুঝলাম আমরা বহুকোষী, এবং সাথে সাথে আমরা বুঝলাম যে অশাক। তোমাদের বাসার একটা সুতার কথা বাবা, একটা সুতা টান দিয়েছিলাম, দেখো শাখা প্রশাখা নাই, অশাক। সুতার মতো মানে অনেক লম্বা,
ফিলামেন্টাস কথাটা আসবে, যেই না আমরা বললো ফিলামেন্টাস অনেক বা লম্বা, আচ্ছা অনেক কোষ পরপর আছে। আর এইটা যেহেতু তোমাদের এখানে এই চ্যাপ্টারের মধ্যে আছে, এই জন্য আমি তোমাদের দিয়ে রাখলাম, এটা ইম্পর্টেন্ট। দেখো এটা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এটা ইম্পর্টেন্ট, ক্লামাইডোমোলাস ইম্পর্টেন্ট, এইটাও এখানে। আরে সব ইম্পর্টেন্ট হয়ে গেল মহিম, কিছু করার নাই তো। আচ্ছা পরে কিছু ইন্টারেস্টিং নাম চলে আসবে। কি ইন্টারেস্টিং কি নাম আসতেছে দেখো এক এক করে। সাইফন, তারপর জালের মতো, এইটা আমরা একসাথে দেখব, ঠিক আছে? এই তিনটা আমরা একসাথে দেখব। সাইফনের মতো বা নলাকার, জালের মতো বা হাইড্রোডিকটায়ন, একটা ভাউচেরিয়া, ওকে, আর একটা হচ্ছে হাইড্রোডিকটায়ন, আর একটা হচ্ছে সারা। প্রথমটা কি ছিল মহিম? প্রথমটা কি ছিল? সাইফন বা নলাকার। আচ্ছা তোমরা আমার একটা কথা বলো তো, তোমরা যখন এই এই শব্দটা দেখতেছো, এই শব্দটা কি তোমাদের মনে আছে যে এইটা হচ্ছে যখন আমরা করডাটা চ্যাপ্টারে গিয়ে তোমরা কি এইটার নাম শুনছো যে ইউরোকর্ডাটা? তোমরা দেখবা ইউরোকর্ডাটা প্রাণীগুলো কিন্তু এই যে এইরকম, বুঝছো? এবং এই যে এখানে এরকম একটা নলের মতো থাকে, পানি বের হয়। তাহলে ইউরোকর্ডাটার যে প্রাণীগুলো আছে তাদের একটা নলের মতো থাকে, নলটাকে কিন্তু সাইফন বলে। তাহলে সাইফন শব্দের অর্থ কিন্তু নল, এবং এই নলটা দিয়ে এরকম পানি বের হয় বলেই কিন্তু ইউরোকর্ডাটার প্রাণীদের বলা হয় সমুদ্রের ফোয়ারা, পানি বের হয় নল দিয়ে। তাহলে বলো তো এই জিনিসটার নাম কি? সাইফন। তাহলে সাইফন মানে কি? নল। তাহলে আরও এক চ্যাপ্টারে আছে, তাহলে আজকে আমরা এখানে যদি দেখি সাইফন বা নলাকার, এইটা আমাদের ওই চ্যাপ্টার পড়ার সময় আবার মনে হবে। তো এটা মনে রাখার বা কষ্ট করার কিছু না, এটা আবার মনে পড়বে। তো যাই হোক, সাইফন বা নলাকার কি? ভাউসেরিয়া। তোমরাই বলো, তুমি যদি একটা নল কিনতে যাও, নল কিনতে গেলে ভাউচার লাগবে কিনা? কাগজপত্র তোমার দিবে কিনা? তাহলে একটা যদি নল বা একটা টিউব যদি কিনতে যাও তুমি একটা দোকানে, তোমাকে ভাউচার দিবে, ঠিক আছে মহিম? তাহলে একটা ছিল নল আকার। আচ্ছা এবার চলে আসি আমরা হচ্ছে জালের মতো। আচ্ছা জাল পানিতে থাকে নাকি জাল মাটিতে থাকে মহিম? পানিতে থাকে, তাহলে হাইড্রো কথাটা আসবে না, রাইট? তাহলে হাইড্রোডিকটায়ন, ঠিক আছে? এই যে ডিকটায়ন শব্দের অর্থই কিন্তু হচ্ছে জাল, বুঝছো? ডিকটায়ন শব্দের অর্থ কিন্তু নেট 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 শেপ। তো এত কিছু মনে দরকার নাই, হাইড্রোডিকটায়ন নামটা থেকে আচ্ছা হাইড্রো আছে, হাইড্রো মানে কি? পানি, আর পানি মানে কি? জাল, ইজিলি মনে থাকবে, তাই না? পরেরটা চলে আসি, পর্ব মধ্য পর্ব সদৃশ। সদৃশ অনেকেই জানো না পর্ব মধ্য পর্ব কি জিনিস। তোমরা কি বাঁশ দেখছো না? বাঁশ দেখছো না? এইরকম না মুহিব? এই জায়গাগুলো একটু উঁচু না? জায়গাগুলা হালকা উঁচু কিনা? বাঁশ এইরকম কিনা মুহিব? তাহলে এই জায়গাটাকে বলা হয় নোড, যার বাংলা হচ্ছে পর্ব। তোমরা কি জানো পরীক্ষায় যদি কখনো জিজ্ঞেস করে কোন উদ্ভিদের পর্ব কি, পর্ব হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে পাতার বৃন্ত এবং পাতা বের হয়। বলো তো এখান থেকে পাতা বের হয় নাকি এখান থেকে পাতা বের হয়? পর্ব থেকে বা নোট থেকে পাতা তৈরি হয়। তাহলে বুঝছো আজকে পর্ব বা নোট কি জিনিস? পর্ব বা নোট হচ্ছে সেপারেটরগুলা, উঁচু জায়গাটা, এই জায়গায় একটু উঁচু থাকে। তাহলে বলো তো এটা একটা যদি পর্ব হয় তাহলে এখানে আরেকটা নোট আছে না? আছে কিনা মহিম? কোশ্চেন ইজ, মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এই যে জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে দুই পর্বের মাঝখানে, এই জন্য এটাকে বলে ইন্টারনোড। ইন্টারনোড, ইন্টারনোডের বাংলা কি? মধ্য পর্ব। মধ্য পর্ব শব্দের অর্থ হচ্ছে দুই পর্বের মাঝখানে। মধ্য পর্ব কথাটা কিন্তু ঠিক না, বুঝছো? এটাকে বলা পর্ব মধ্য। পর্ব মধ্য শব্দের অর্থ কি?
এটা একটা নোড, এটা একটা নোড, মাঝখানটা দুই পর্বের মাঝখানে, ঠিক আছে। এই শব্দটা ইউজ করা হয় না, এই শব্দটা ইউজ করা হয়। তো যাই হোক না কেন এখানে বলছে মধ্যপর্ব, এই জন্য আমি দিলাম, ঠিক আছে মহিম। তাহলে আশা করছি পর্ব এবং মধ্যপর্ব টার্মটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। তো আমি একটা তোমাদের ছবি দেখাই, এটা এইরকম বুঝছো, দেখো তো পর্ব মধ্যপর্ব যেই আসছে তখন কি এইরকম এইরকম বাঁশের মতো একটা ব্যাপার আসলো না, যে কিছুক্ষণ পর পর একটু উঁচু 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 থাকবে, বুঝছো তো নাকি? এবং মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় কিন্তু এইরকম, বুঝছো, এইরকম বের হয়, পাতার মতো এরকম এরকম বের হয়। ওকে, তাহলে দেখো পর্ব যেই আসে তখন পাতার কথাটা আসে, তাহলে যেই না পর্ব মধ্যপর্ব কথাটা আসে তাহলে এরকম পাতার মতো আসছে জিনিসটা। তাহলে দেখে কি মনে হচ্ছে, চারা মনে হইতেছে না মহিম? এটা একটা, যেটা একটা চারা, সিএইসে আরে চারা। তাহলে মনে রাখবা পর্ব মধ্যপর্ব জিনিসটা আমরা এই যে ওখান থেকে শিখেছি, পর্ব মধ্যপর্ব যখনই আসবে তাহলে পাতার কথা আসবে, তাহলে পাতার মতো এরকম থাকে। তার মানে এই চেহারাটা দেখে আমরা চারার কথা মনে করতেছি। তাহলে বলো তো একটা চারা, চারা মানে কি? পাতা টাতা থাকবে। আর পাতা থাকা মানে কি? নিশ্চয়ই পাতা তৈরির জন্য ওখানে পর্ব আছে, নোড আছে, তাই না? তাহলে পর্ব মধ্যপর্ব সদৃশ কথাটা আসলে উদাহরণ কি? চারা, তাই তো? মনে থাকবে নাকি বলো তো এই তিনটা? সাইফন বা নল, নল কিনতে গেলে ভাউচার লাগে, ভাউচেরিয়া। জালের মতো কথাটা থাকলেই পানি, পানি মানে হচ্ছে হাইড্রোডিক টায়ন। পর্ব মধ্যপর্ব কথাটা চলে আসলেই পাতার কথা আসে, তাহলে পাতার কথা আসলেই চারার মতো দেখাবে, মনে থাকবে? এই চ্যাপ্টারটা টেরিডোফাইটা চ্যাপ্টারের মতো লাগতেছে, হ্যাঁ টেরিডোফাইটা চ্যাপ্টারের কাছাকাছি। বলো ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার কিনা বলো তাড়াতাড়ি। শোনো, কষ্ট করতে হবে, এই জিনিসগুলো বারবার রিপিটেশন লাগবে। পড়ালেখা একবারে যদি কোনো জিনিস বোঝো তাহলে মনে রাখবে, আচ্ছা বুঝছি মানে কি, আমার পড়া সহজ হয়েছে। আর পড়া সহজ হলে কখনো রিভিশন দিতে কার্পণ্য করবে না। জিনিসগুলো বুঝছো না, রিভিশন দিতে কার্পণ্য করবে না, কারণ বুঝলে রিভিশন দেওয়া মজা। আর তুমি বোঝো নাই, ওইটা রিভিশন দিতে কষ্ট, তাহলে বুঝা ফেলছো, মনে রাখবা অলরেডি তুমি প্রিভিলেজ, এখন রিভিশন দিতে হবে। এখন বুঝলাম কিন্তু আমি পড়লাম না, তাহলে যে একটা প্রবলেম আছে, যখন বুঝি তখন একটা মেমোরি ক্রিয়েট হচ্ছে এই জিনিসটা, দ্যাট ইজ কল্ড শর্ট টার্ম মেমোরি। তো বারবার যখন রিপিট করবা জিনিসটা, রিভিশন দিবা, ওই শর্ট টার্ম মেমোরিটা লং টার্মে কনভার্ট হবে। তাহলে আজকে যা পড়াইলাম এই জিনিসগুলো মোটামুটি আধা ঘন্টার মধ্যে তুমি রিভিশন দিতে পারো না? পড়াইতেছি কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা, আধা ঘন্টার মধ্যে রিভিশন। তাহলে আজকে যদি রিভিশন দাও 7 দিন পর তোমার মাত্র 15 মিনিটে রিভিশন হবে, মনেও থাকবে। ওকে, তার 3টা শেষ। আমার হাতে আছে আর কয়টা? 9 এবং 10। 9 এবং 10। দেখো তো এখানে একটা কথা আছে, দেহ বাহ্যিকভাবে দেখতে মূল কাণ্ড পাতায় বিভক্ত। সার্কাস চলতেছে এখানে মহিম, সার্কাস চলতেছে। আমরা কি পড়তেছি? শৈবাল পড়তেছি। শৈবালে তো আমরা পড়ে আসলাম, মূলকাণ্ড পাতা নাই। আচ্ছা এখানে আবার কি বলতেছে, দেখতে আবার মূলকাণ্ড পাতা আছে, তাহলে এটা সার্কাসের ব্যাপার স্যাপার বলতেছে না? সার্কাজম, দেখছো? সার্কাজম। ওকে, সার্কাস কথাবার্তা চলে আসে। সো দ্যাট ইজ দেহ বাহ্যত মানে বাহ্যিকভাবে। বাহ্যিকভাবে মানে কি? দেহটা দেখতে। দেহ বাহ্যত শব্দ অর্থ হচ্ছে দেখতে, বাহ্যিক যেটা আর কি, দেখতে কি মহিম? মূল কাণ্ড পাতায় বিভক্ত। বলো এটা উদাহরণ কি? সার্কাস চলতেছে, সার্কাস কথাবার্তা বললে হবে নাকি? বা সার্কাজম করলে হবে? সার্কাজম মানে কি? ফান না? তাহলে দিস ইজ সার্কাজম করতেছে, মনে থাকবে? সার্কাজম। এবং লাস্ট যেটা, লাস্টটা আমরা শেষ করি, দেখি লাস্টটা পড়ার দরকার আছে কিনা, তবুও শেষ করি। এদের ক্লোরোপ্লাস্ট দেখতে সর্পিল আকার। তোমাদের কি মনে আছে আমি পড়াইছিলাম ওই যে 1 নম্বর চ্যাপ্টারে, যে মন, আমার মনটা আমি তোমাকে পেয়ালার মধ্যে দিলাম, নাও তোমার আমি প্রেমে পড়েছি। এই যে যেটা হচ্ছে আমাদের কে করছিল, অনন্ত জলিল, হাতের মধ্যে মন নিছিল, আমরা পেয়ালার মধ্যে মনটা সাজিয়ে দিলাম আমাদের প্রেমিক বা প্রেমিকাকে। তাহলে বলো তো ক্লামাইডো মনাস, মন শব্দটা যেখানে থাকবে মানে পেয়ালার মতো দেখতে, কে? এগুলো কিন্তু হচ্ছে ক্লোরোপ্লাস্টের আকৃতি, এই জিনিসটা মনে রাখবা। তাহলে স্পাইরোগায়ের একটা শৈবাল। কেন স্পাইরো কথাটা? কারণ তার ভেতরে যে ক্লোরোপ্লাস্টটা স্পাইরাল। ওই যে প্রথমে আমি যে ছবিটা দেখাইছি, মনে আছে না?
এই যে দেখো তো স্পাইরাল দিছি না, স্পাইরাল মানে পেঁচিয়ে 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 নিচে নামছে, নামছে না মহিম? তাহলে এটা আমি অলরেডি পড়াইছি। লাস্টেরটা কিন্তু ক্লোরোপ্লাস্টের আকৃতি, প্লাস্টের আকার আকৃতি অনুযায়ী, এটা কিন্তু আমি পড়াইছিলাম। ওকে, তাহলে এই যে মনে আছে তোমাদের, আমি বলেছিলাম থালার মতো একটা কিন্তু এখানে দেওয়া আছে, বুঝছো? তো আমি কিন্তু এইটা কিন্তু এইভাবে পড়ি যে চাউলের পিঠা, চালের পিঠা তোমাকে কিসে দিয়েছে? থালায় দিয়েছে আম্মা খাইতে। তো থালার মতো ক্লোরোপ্লাস্ট মানে কি? থালার মধ্যে চাউলের পায়। দেখো এটা কি? এটা হচ্ছে কলার পা, ঠিক আছে মহিম? এরপর তার জালিকাগার, তোমাদের কি মনে আছে? ওই গো, জাল নিয়ে ফর ফিশিং, মনে আছে না? ওই গো মনে আছে যারা প্রথম দিকে জয়েন করছিলা? তাহলে ওই গো, লেটস গো ফর ফিশিং। ফিশিং মানে কি? জাল নিয়ে ফিশ ধরতে যেতে হবে। তাহলে ট্রিকটা এইভাবে মনে রাখতে হবে। গার্ডল আকৃতির মনে আছে? ইউ, তুমি নাও গার্ডল, ক্রিকেট খেলতে যাওয়ার আগে গার্ড নাও, মানে গার্ডলগুলো পরে নাও, না হলে তো আঘাত পাবা। তাহলে ইউলোথ্রিক্স বা ইউ ল গার্ড, তুই গার্ড ল, মনে থাকবে। এগুলো কিন্তু ক্লোরোপ্লাস্টের আকৃতি দেখতেছি। এই যে মনে আছে জাগলেমা, তারা দেখতে পাবো, জাগলেমা রাতে আকাশে তারা দেখতে পাবো। তাহলে জিগনেমা হচ্ছে তারকাকার। যারা প্রথম থেকে আছো তাদের কি মনে পড়তেছে কিনা? তাহলে আমি আরেকবার বলি, দেখো। যদি বলে স্পাইরোগাইরার কেমন দেখতে ক্লোরোপ্লাস্ট? স্পাইরাল বা সর্পিল আকৃতি। যদি বলে ক্লামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্ট দেখতে কেমন? আছে এখানে মন শব্দটা আছে, তাহলে মন মানে কি? থালার মধ্যে দিব, তাই না? পেয়ালার মধ্যে দিব, মন পেয়ালায় সাজাবো। থালা এবং পেয়ালার মধ্যে তো ছোট লুকি বড় লুকি আছে না? আমরা সবাই থালায় ভাত খাই, ধনীরা কিসে ভাত খায়? পেয়ালার মধ্যে ভাত খায়, পেয়ালায় পান করে। তো যাই হোক, মন কিন্তু পেয়ালায় দিব, মন কিন্তু দামি জিনিস, ধনী জিনিস, রাইট? থালার মতো, থালার মধ্যে কি? ওই যে চালের পিঠা, চালের পা বা কলার পা, মনে আছে? জালিকাগার মানে কি? অডাগুনিয়াম যেটা, সেটার ক্লোরোপ্লাস্ট কেমন? ওই গো ফর ফিশিং, ফিশ মানে জাল, তাহলে জালিকাগার ক্লোরোপ্লাস্ট। তারপর কি? ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট কেমন? এটা কিন্তু পড়তেই হবে, এইটা পড়তে হবে ইউলোথ্রিক্স, এবং হচ্ছে স্পাইরোগাইরারটা কিন্তু পড়তেই হবে। ইউ ল গার্ড, গার্ড কেন নেব আমি? ক্রিকেট খেলবো। লাস্টেরটা কি হচ্ছে? জিগনেমা, জাগলেমা, তারা দেখতে পাবো, মনে আছে? বাপরে বাপ, কি যে আমরা শেষ করলাম তোমার আইডিয়াও নাই। এখন আমি তোমাদের একটা প্রশ্ন দেই, বলো তো ইউডোরিনা, প্যান্ডোরিনা, ভলভক্স, এই তিনটা শব্দ যদি থাকে তাহলে আমরা কি বলবো? ইউডোরিনা, প্যান্ডোরিনা, ভলভক্স, মনে আছে? হ্যাঁ, আর এটা খলভল করে কথা বলে, এরা সচল, সারাক্ষণ সচল, এবং এরা কলোনি আকারে থাকে। আচ্ছা, ম্যাক্রোসিস্টিস, এটি কোন ধরনের শৈবাল? অনেক দীর্ঘদেহী শৈবাল, তাই না মহিম? আচ্ছা, কোনো জায়গায় যে চারা বলি, চারা, চারা কোন ধরনের? বলো, চারা, চারা মানে কি? চারার মতো পাতা আছে, পাতা মানে কি? নোট থেকে আসে, নোটের বাংলা কি? পর্ব, তাই না? পর্ব, মধ্যপর্ব সদৃশ। তাহলে সার্গাজম কোন ধরনের বলো তো? সার্গাজম শৈবাল দেখতে কোন ধরনের? সার্গাজম শৈবাল দেখতে কোন ধরনের? মূল কাণ্ড পাতায় বিভক্ত, তাই না? আচ্ছা বলো তো ভাউচেরিয়া, ভাউচেরিয়া শৈবাল দেখতে কেমন? ভাউচেরিয়া, ভাউচেরিয়া নলাকার, তাই না? নল বা হচ্ছে সাইফন যদি কিনতে চাই। হাইড্রোডিকটায়ন কিসের মতো? হাইড্রোডিকটায়ন কিসের মতো? হাইড্রো, জালের মতো, তাই না? বলো তো ক্লোরোকক্কাস আর ক্লোরেলা, এই নাম দুটো দেখে বলো তো কি হবে? ক্লোরোকক্কাস এবং ক্লোরেলা, এককোষী, এককোষী এবং কি? নিশ্চল। আচ্ছা, এবার লাস্টেরটা চলে আসি আমরা, সেটা হচ্ছে উলভা, উলভা, বলো উলভা। এটা বহুকোষী, এটা আমরা জানি, পাতার মতো, সাবাস, উল্টা, পাতার মতো। তাহলে তিনটা জায়গায় একটু আমাদের প্রবলেম হইতে পারে, তাই না? পর্ব, মধ্যপর্ব সদৃশ,
মানে এগুলো পাতা কাণ্ড মূল নিয়েই কথা বলা আছে। পর্ব এবং মধ্যপর্ব সদৃশ, মূল কাণ্ড পাতায় বিভক্ত, আর একটা হলো পাতার মতো। আচ্ছা, লাস্ট যেটা সেটা হলো আনুবীক্ষণিক কোনটা বলো? আনুবীক্ষণিক, আনুবীক্ষণিক বলো। আচ্ছা, এবার আমরা এই যে এই জায়গাটা দেখতেছো, একটা জিনিস মনে রাখবা, শৈবালের কোষ, মানুষের কোষ, এগুলো মোটামুটি সেম সেম, মানে হচ্ছে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে। তাহলে আমরাও সুকেন্দ্রিক, এরাও সুকেন্দ্রিক, তাই না? কিন্তু এখানে টার্ম যেটা পড়তে হবে, পাইরিনয়েড নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো, কিংবা আজকে সুযোগ পাইলে আমি কথা বলবো। সেলুলোজ নিয়ে তো আমরা কিছুক্ষণ আগে কথা বললাম, সায়ানোব্যাকটেরিয়াকে শ্যাওলা বলে, এগুলো নিয়ে কথা বলছি। কিন্তু ইম্পর্টেন্ট কথা কোন জায়গায় মুহিম, সিনোসাইটিক। ওকে, নলাকার শাখান্বিত প্রস্থপ্রাচীরবিহীন বহু নিউক্লিয়াস থাকে, দ্যাট ইজ সিনোসাইটিক। তারপর আমরা একটা চলে আসি, সেটা হলো ফ্রুস্টিওল। কি? ফ্রুস্টিওল। ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীর থাকলে কোষ প্রাচীরটাকে বলা হয় ফ্রুস্টিওল। আর কোনো টার্ম আছে এখানে মুহিম? তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস দেখব। সিনোসাইটিক, সিনোসাইটিক তোমরা নিশ্চয় পড়ে আসছো কোষ বিভাজনে, একটা কোষ বহু নিউক্লিয়াস উদ্ভিদের ক্ষেত্রে। ফ্রুস্টিওল লিখব, তাই না মুহিম? আচ্ছা, আসো এখানে দেখো, আমি একটা ছবি অ্যাড করি, তোমরা জাস্ট দেখো তো। These are nucleus. These are nucleus. কয়েকটা জিনিস আমরা এখান থেকে পাচ্ছি না। এক, লম্বা, কিছুটা ফিলামেন্ট আছে, তাই না, সুতার মতো, শাখান্বিত, এই কথাগুলো আমরা পাচ্ছি। এগুলো মনে না রাখলেও সমস্যা নেই, এগুলো মনে না রাখলেও সমস্যা নাই। বাট যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ, হচ্ছে প্রস্থপ্রাচীর নাই। প্রস্থপ্রাচীর নাই। এই প্রস্থপ্রাচীর নাই যে কারণে আমরা বলতে পারি একটি কোষ বাট বহু নিউক্লিয়াস। এই শব্দটা দেখো, প্রস্থপ্রাচীর যখন থাকে না তখন যে প্রবলেমটা হয়, একটা কোষ মনে হয়। তোমরাই বলো তো, এইটা একটা যদি কোষ হয়, ভালো করে দেখো, প্রস্থপ্রাচীর, প্রস্থ বরাবর প্রাচীর, নট দৈর্ঘ্য বরাবর, প্রস্থপ্রাচীর, 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 তাহলে এই জিনিসগুলো কি বলো তো? এই যে এটা প্রস্থপ্রাচীর না? তাহলে এটার কি প্রস্থপ্রাচীর আছে না? প্রস্থপ্রাচীর আছে। বাট এইরকম যদি আমি একটা ভাবি, তাহলে প্রস্থপ্রাচীর থাকলে কি আমি এটাকে কি বলতে পারি বলো তো? যে অনেকগুলো কোষ আছে, প্রত্যেকটা কোষে একটা নিউক্লিয়াস আছে। তাহলে সেম জিনিসটা এবার আমরা করি এরকম, অনেকগুলো নিউক্লিয়াস আমি দিলাম, প্রস্থপ্রাচীর দিলাম, প্রস্থপ্রাচীর দিলাম, প্রস্থপ্রাচীর দিলাম, প্রস্থপ্রাচীর দিলাম, এইটার এটা সেম হলো না? তাহলে এবার দেখো তো, যে জিনিসটা আমরা করবো, প্রস্থপ্রাচীর তুলে দিলাম, প্রস্থপ্রাচীর তুলে দিলাম, প্রস্থপ্রাচীর তুলে দিলাম, প্রস্থপ্রাচীর তুলে দিলাম। এখন কি প্রবলেম হলো দেখো তো, এখানে প্রস্থপ্রাচীর আছে, প্রস্থপ্রাচীর আছে, তাহলে এক কোষ এক নিউক্লিয়াস, তাই না মুহিব? এক কোষ এক নিউক্লিয়াস, এইটা আমরা বুঝলাম। কিন্তু এখানে কি, প্রস্থপ্রাচীর তুলে দিলাম, নাই। তাহলে কি মনে হচ্ছে, সবাই মিলে একটি কোষ বা একক কোষ, পুরোটা মিলে যদি একটা কোষ হয়, বহু নিউক্লিয়াস হচ্ছে না? বহু নিউক্লিয়াস হচ্ছে কিনা? তাহলে আমরা তো জানি উদ্ভিদের একটি কোষে যদি অনেকগুলো নিউক্লিয়াস থাকে, এটাকে বলে সিনোসাইটিক। সিনোসাইটিক, দেখো, সাইট মানে কোষ, আর সিন শব্দের অর্থ টুগেদার। সিন মানে কি? টুগেদার। ঠিক আছে? তাহলে দেখো, একটি কোষে, সিন মানে টুগেদার, অনেকগুলো নিউক্লিয়াস টুগেদারলি থাকে, একসাথে থাকে। তোমরা কি সিনোসাইটিক কথাটা বুঝেছো? সিনোসাইটিক যদি পরীক্ষায় আসে তাহলে প্রশ্ন কি দিবা? এটা এমন একটা কোষ বিভাজন থেকে যদি প্রশ্ন আসে বলবা এটি একটি উদ্ভিদ কোষ
যেখানে একটি কোষে অনেক নিউক্লিয়াস থাকে। এটি একটি উদ্ভিদ কোষ যেখানে একটি কোষে অনেক নিউক্লিয়াস থাকে। শৈবাল থেকে যদি আসে তুমি বুঝতে পারবা, না বুঝলেও সমস্যা নেই, একই উত্তর। শৈবাল থেকে যদি আসে বলবা এটি এমন এক ধরনের শৈবাল যেখানে প্রস্থপ্রাচীর নাই, যে কারণে পুরো পুরো শৈবালকে একটি কোষ মনে হয় এবং অনেকগুলো তাহলে নিউক্লিয়াস হয়ে যাচ্ছে একটা কোষের মধ্যে। পারছো না? এবার চলে আসছে ফ্রুস্টিওল। এর আগে আমরা ডায়াটম শব্দটা দেখি। ডায়াটম, দেখো ডায়াটম শব্দটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমরা এই তোমাদের বোঝানো একটু মুশকিল। আচ্ছা বলো তো, আমি যে একটা ছোট একটা গোল বাটি নেই, বাটির উপর একটা মুখোশ থাকে না, ওই যে পাতলা গোলাকার যে মেকআপের বা পটগুলো দেখছ, যে একটার মধ্যে আরেকটা হচ্ছে মুখা দিয়ে এরকম করে আমরা বন্ধ করে রেখে দেই না, তারপর এরকম করে খুলি, তাই তো? তাহলে ধরা যাক এইটা একটা কোষ, ধরা যাক এটা একটা কোষ, ওকে, ধরা যাক এটা একটা কোষ। তাহলে বলো তো এখানে কি একটা মুক্কা, নিচেরটা এটা না মুহেব, তাহলে উপরে মুক্কাটা কেমন হবে? এইরকম না? এটার উপরে এইরকম করে কি থাকবে কি না বলো? একটার উপর আরেকটা দিয়ে রাখলাম, রাইট? তো প্রিয় স্টুডেন্ট, এই ধরনের কোষ প্রাচীরগুলো তৈরি হয় কিন্তু কাচের মতো দেখতে। তাহলে বলো তো সিলিকা না? তোমরাই বলো, সিলিকা না? বালি বা কাঁচ দিয়ে তৈরি, একবারে ক্লিন সুন্দর দেখা যায়। তাহলে আমরা এমন একটা শৈবালের কথা বলতেছি যে শৈবালের বাইরে একটা আবরণ আছে যেটা সিলিকা দ্বারা তৈরি, ঠিক আছে মুহিম? এবং সিলিকায় যেটা হয়, এই সিলিকা দ্বারা তৈরি। আর এই ধরনের বিশেষ গঠন যদি থাকে, নিচে একটা উপরে একটা, তাহলে মাঝখানে একটা কি ভাগ আছে না, এটা এবং বাইরেটা আলাদা করা আছে না মুহিম? এই ভাগ করার ক্ষমতা আছে বলে এটাকে বলা ডায়াটম। ডায়া মানে হচ্ছে ভেতর দিয়ে, তাহলে এটা ভেতর দিয়ে আমি হাত ঢোকাই তাহলে এটা খুলে যাবে না, এটা খুলে যাবে না। তো যাই হোক না কেন, এটি একটি ডায়াটম শৈবাল, যার উপরে এরকম সিলিকার প্রাচীর থাকে। কিসের প্রাচীর থাকে মুহিম? সিলিকার প্রাচীর থাকে। তো এই সিলিকার প্রাচীরটাকেই বলা হচ্ছে, এই সিলিকা নির্মিত প্রাচীরটাকেই বলা হচ্ছে ফ্রুস্টিওল। ওকে, তো না বোঝো আমি আরেকবার বলি, শোনো। ডায়াটমের সিলিকা নির্মিত আবরণটিকে বলা হয় ফ্রুস্টিওল। পারবা? ডায়াটম শৈবালের সিলিকা নির্মিত আবরণটির নামই হচ্ছে ফ্রুস্টিওল। পারবা? সিনোসাইড নিয়ে বহু কথা বলছে, আবার জিজ্ঞেস করতেছে সিনোসাইড। বেটা সিনোসাইড বানান এস দিয়ে শুরু হয় না, সি দিয়ে শুরু হয়, কোইনোসাইড। সিনোসাইড শব্দের অর্থ হলো একটা কোষ বহু নিউক্লিয়াস। একটা কোষ তখনই হবে যখন তাদের মাঝখানে প্রস্থপ্রাচীর বা ভাগ সেপারেটরগুলো থাকবে না। এদিকে আসো, ফ্রুস্টিওল বুঝছ? কেউ তো কোনো রিপ্লাই দাও না। ওকে, তাহলে এটার নাম কি? এই জিনিসটার নাম কি? ডায়াটম। ঠিক আছে মহিম? সো আমাদের এই জায়গায় পড়া শেষ। এবার আমরা লাস্টে এই জায়গায় চলে আসছি। এই জায়গাটা ওইরকম ট্রিকের মাধ্যমে মনে রাখতে হবে, তারপর লাস্টেরটা পড়িয়ে, বা লাস্টেরটা কালকেও আমি পড়াতে পারি। এইটা আমাদের লাস্ট টপিক আজকে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আমি এটা মনে রাখার জন্য একটা ট্রিক দিব, ঠিক আছে? দেখো, ক্লোরোফাইটরা সবুজ শৈবাল। ক্রাইসো শব্দের অর্থ কিন্তু গোল্ডেন ব্রাউন, বুঝছো? আগুনের কালার আর কি, গোল্ডেন ব্রাউন। তাহলে ক্লোরোফাইটা দেখতে সবুজ আকৃতি যে শৈবালগুলা, কিছু শৈবাল আছে গোল্ডেন ব্রাউন কালারের, তাদেরকে আমরা বলি ক্রাইসোফাইটা। যেমন নেভিগুলা তার একটা উদাহরণ, ঠিক আছে? তো মনে রাখতে পারলে ভালো, না হলে শুধু নামগুলো মনে রাখবা। পাইরো মানে হচ্ছে আগুন, তাহলে এটার নাম হচ্ছে অগ্নি শৈবাল। নাম কি মুহেব? জিমনোডিনিয়াম। তো আপাতত মনে রাখার দরকার নেই, শুধু নামগুলো মনে রাখবা যে ক্লোরোফাইটা, ক্রাইসোফাইটা। ক্লোরোফাইটা মানে সবুজ শৈবাল, ক্রাইসোফাইটা আগুন, তার মানে সোনালি বাদামি, তাই না? গোল্ডেন ব্রাউন। পাইরো শব্দের অর্থ হচ্ছে সূর্য, সূর্য মানে হচ্ছে আগুন, আগুন মানে হচ্ছে অগ্নি শৈবাল। পাইরোফাইটা মানে অগ্নি শৈবাল। ফিও মানে হচ্ছে বাদামি, বাদামি শৈবাল। আর লাস্ট হচ্ছে রোডোফাইটা, রোডো শব্দের অর্থ হচ্ছে রেড, লোহিত শৈবাল। ঠিক আছে? তাহলে আমরা আরেকবার এখানে দেখি, সিকোয়েন্স দেখো, সিসি পিপি আর, তাই না? ক্লোরোক্রাইসো, তারপর কি মুহিম? পাইরোফিও, তারপর রোডো। ক্লোরোফাইটা,
ক্রাইসোফাইটা, স্পেলিং মিস্টেক হয় আমার প্রচুর। তারপর হচ্ছে পাইরোফাইটা, ডাবল আর কিন্তু, ফিওফাইটা, PHAEO। আর লাস্টটা কি ছিল মুহিম? রোডোফাইটা। নিচে যে নামগুলো আছে এগুলো একটু মনে রাখার ট্রাই করবা, যেমন ক্লোরোফাইটা এই চ্যাপ্টারে আছে, বুঝতেই পারতেছি ইউলোথ্রিক্সের কথা বলছে, তাই না? রোডোফাইটার একটা নাম মনে রাখার ট্রাই করবা। তো আমরা তো পেলাম, এখন আমরা চলে আসি তারপর আমরা কি পড়ব। ডান। এবার আমরা বাংলা অর্থগুলো দেখব। বাংলা অর্থগুলো কিভাবে আমরা দেখব বলতো? ক্লোরো মানে কি? সবুজ যারা, সো দিস ইজ সবুজ শৈবাল। ক্রাইসো শব্দের অর্থ কি? আগুন, তাই না? আগুনের মতো কালার, তাহলে কি গোল্ডেন ব্রাউন বা সোনালী ব্রাউন মানে কি? বাদামি। হ্যাঁ, বাদামি শৈবাল। পাইরো মানে আগুন, তাহলে অগ্নি শৈবাল। ফিও মানে আছে না, ব্রাউন মানে কি? আচ্ছা যাই হোক, ফিও মানে আছে বাদামি, বাদামি শৈবাল। রোডোফাইটা, রোডো মানে আছে লাল, সো দিস ইজ লোহিত শৈবাল। ঠিক আছে? তো আমরা শৈবালের ক্লাসগুলো পড়লাম, শ্রেণীগুলো পড়লাম, সাথে আমরা শৈবালের বাংলাটা দেখলাম। পিগমেন্টের কালারটা দেখো, ক্লোরোফিলের কারণে তো সবুজ হয়। সবগুলোতে কিন্তু ক্লোরোফিল থাকে, মনে রাখবা, কারণ সবাইকে সালোক সংশ্লেষণ করতে হবে না, সবাই সালোক সংশ্লেষণ করতে পারে, তো সবার মধ্যে কিছু না কিছু ক্লোরোফিল থাকে। তাহলে দেখো, ভালো করে দেখো, এখানে দেখো এই সঞ্চিত খাদ্যটা মনে রাখতে হবে। এটা আমি কেমনে মনে রাখাবো? তোমরা তো জানো সবুজ উদ্ভিদে শ্বেতসার বা স্টার্চ থাকে, এটা তো সবাই জানো। আম গাছে বলছিলাম না, স্টার্চ বা শ্বেতসার থাকে। তাহলে বাকি এখন চারটা আমাদের মনে রাখা একটু কঠিন, তো আমি এইভাবে মনে রাখি। দেখো, অগ্নি শৈবালটা কি? আমাদের আগুন দিয়ে পুড়ে যায় না? পুড়ে গেলে আমরা মলম লাগাই না মুহিম? তাহলে দেখ, প্যারামাইলন, পুড়ে মলম, কাছাকাছি আর কি। শোনো, তোমার কাছে যদি বেটার কিছু থাকে মনে রাখার জন্য পরীক্ষার হল যাওয়া পর্যন্ত, তুমি করবা। সো অগ্নি শৈবালটা এইভাবে মনে রাখবো আমরা, অগ্নিতে পুড়ে যায়, তাহলে প্যারা, মলম লাগাতে মাইলন, প্যারামাইলন। ঠিক আছে? তাহলে আমরা দুইটা পড়ে ফেললাম, আমরা এটা ডান করে ফেললাম, দিস ইজ ডান অ্যান্ড দিস ইজ ডান। তাহলে আমাদের হাতে এখন তিনটা রইল। ঠিক আছে? ওকে, এটা কি ক্রাইসোফাইটা না? খেয়াল কর, ক্রাইসো দিয়ে শুরু হয়, তাহলে পরেরটা তোমাদের এমনিতে মনে থাকবে, ক্রাইসোলেমিনারিন। এমসিকিউতে তোমরা এই উত্তরটা করতে পারবা। ক্রাইসোফাইটা, ক্রাইসোলেমিনারিন। তো লেমিনারিন শব্দটা কিন্তু নিচেও আছে, দেখ, লেমিনারিন, আবার মিনা থেকে মেনিটল। ঠিক আছে? তারপর অ্যালগিন। সব মনে রাখার দরকার নাই, সব মনে রাখার দরকার নেই। তাহলে আমি আরেকবার বলি, দেখ, ক্লোরো মানে সবুজ, সবুজ মানে স্টার্চ থাকবে। পাইরো মানে হচ্ছে অগ্নি শৈবাল, অগ্নি মানে হচ্ছে পুড়ে যায়, মলম লাগাইতে হয়, তাহলে প্যারামাইলন। ক্রাইসো নামের সাথে মিল থাকে, ক্রাইসো লেমিনারিন, তাই না? তাহলে আমাদের তিনটা শেষ, হাতে থাকে দুইটা। তো এই 4 নাম্বারটা অ্যাকচুয়ালি দুই নাম্বারের সাথে মিল আছে, 4-এরটা 2-এর সাথে মিল আছে। কি? এইটা হচ্ছে ছিল ক্রাইসো লেমিনারিন, তাহলে এটা লেমিনারিন, ম, লেমিনারিন। তো মিনা থেকে মেনিটল, মেনিটল সাথে অ্যালগিন যদি মনে রাখতে পারো রাখবা, প্রবলেম সলভ, শেষ। কিন্তু এই জিনিসটা মাথায় রাখবো, শেষ। আমরা একটু পরে লিখবো রোডোফাইটা। দেখো, এই রোডোফাইটা মনে রাখা একটু কঠিন। ফ্লোরিডা আছে না, এদের সঞ্চিত খাদ্য হচ্ছে, দেখো, ফ্লোরিডিয়ান স্টার্স, রিডা বা রোডোফাইটা, ফ্লোরিডা রোডোফাইটা। ঠিক আছে মহিম? রোডোফাইটা। আরেকটা হচ্ছে এগার এগার ক্যারাজিনন, এটা মনে রাখা একটু কঠিন আর কি। ঠিক আছে? এগার এগার এবং ক্যারাজিনন, ভাই কষ্ট করে একটু পড়লে নিহত। উপরেগুলো জানলে তো নিচেরটা আমি এমনি এমনি মনে রাখতে পারবো। একটা জিনিস মনে রাখো, এখানে যারা আছে না, সবাই স্টার্স কিংবা স্টার্সের কাছাকাছি, সবগুলাই কিন্তু স্টার্স, ডিরেক্টলি আর ইনডিরেক্টলি স্টার্স। ঠিক আছে? হ্যাঁ, এখানে কেউ আছে আবার অ্যালকোহল, কেউ আছে হচ্ছে স্টার্সের মডিফাইড অন্য একটা রূপ, বাট শর্করার কাছে সবাই কিন্তু শর্করাতে। আচ্ছা, আসি এবার আমরা কভার করতে পারি কিনা দেখো তো সঞ্চিত খাবারগুলা কোনটা কোনটা পারি মুহিম। ক্লোরো মানে সবুজ, সবুজ মানে একবার চোখ বন্ধ করে আমরা স্টার্চ দিতে পারি। স্টার্চ সাদা রঙের হয়, এই জন্য আমরা বলি শ্বেত। আর স্টার্চ পুষ্টিকর, এই জন্য আমরা সার বলি, শ্বেত সার। সার মানে পুষ্টি। ক্রাইসোফাইটা, নাম দেখে মনে হচ্ছে ক্রাইসো
কি মুহিম? ক্রাইসোলেমিনারিন, তাই না? মনে থাকবে। পাইরোফাইটা অগ্নিশৈবাল, এটা খুব সহজ, পুড়ে গেলে মলম লাগে, প্যারামাইলন। তো মোটামুটি শেষ। এখন নিচের দুইটা মনে রাখা একটু টাফ, তবুও আমরা একটু ট্রাই করি। বাদামি যেটা আছে, ওই যে ক্রাইসোলেমিনারিন দেখছো না, দুইয়ের সাথে এটা সঞ্চিত খাওয়ার একটা মিল আছে। তো ক্রাইসোলেমিনারিনের জায়গায় শুধু লেমিনারিন, আবার দেখো মিন, এখান থেকে কি নিয়ে আসবো আমরা? মেনিটল অ্যালগিন, মেনিটল অ্যালগিন। আচ্ছা দিলাম অ্যালগিন, এলজি থেকে অ্যালগিন কথাটা আসছে, ঠিক আছে। লোহিত শৈবালটার কথা তো মনে আছে মহিম, রোডোফাইটা, যেহেতু এটা রোডোফাইটা, তাহলে ফ্লোরিডা, এই যে রিডিয়ান স্টার্স, ঠিক আছে। তো ফ্লোরিডায় হয় কি, ফ্লোরিডা কিন্তু আমেরিকার একটা স্টেট, বুঝছো, আমেরিকার একবার দক্ষিণের স্টেট, তার এক পাশে আটলান্টিক আর এক পাশে মেক্সিকান গালফ। তো যাই হোক না কেন, ফ্লোরিডায় কি আমরা কি আমেরিকার দিকে বা উন্নত কান্ট্রিতে যাইতে চাই, আগাইতে চাই, তাই না? তাহলে ফ্লোরিডা আসলো, তাহলে আগাও, এখন আরো আমেরিকার দিকে আগাও, এগার 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 এগার। ফ্লোরিডায় গেলে কি মূলা পাবা, মূলা তো আমাদের গরিব দেশের জন্য, ওখানে গাজর, ক্যারট। আচ্ছা, মুহিব ভাই কিন্তু শিখাইতেছে আজকে ক্লাস, ক্যারাজিনন। তো যাই হোক না কেন, মনে রাখতে হবে। তো আমাদের ইস্যুটা কোন জায়গায়? হ্যাঁ, এই যে এইটাতে একটু ইস্যু হইতে পারে মুহিব, এইটাতে একটু ইস্যু হইতে পারে, তাছাড়া সবই মনে থাকবে, থাকবে কি না? আজকের ক্লাসে এই পর্যন্তই। এখন আমাদের মুহিব ভাই কি ওপেন করবে? আসসালামু আলাইকুম স্যার। ইয়েস প্লিজ। স্যার, আপনি পড়াইছিলেন যে থ্যালাস বলে যে উদ্ভিদের মূল কাণ্ড পাতা নেই, কিন্তু থ্যালোফাইটা আবার বলতেছেন যে উদ্ভিদের থ্যালাস আছে। স্যার, একটা উদ্ভিদের থ্যালাস থাকে কিভাবে? থ্যালাস যদি ওই উদ্ভিদটাকে বলি। থ্যালাস একটা মিনিংফুল ওয়ার্ড। তোমার যদি আমি জিজ্ঞেস করি একটা উদ্ভিদের মূল কাণ্ড পাতা নেই, তাহলে উদ্ভিদটার দিকে তাকাও, এটা কি? এটা 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 একটা থ্যালাস, এই জিনিসটা একটা থ্যালাস। ওকে, তাহলে জি আমি যদি এইভাবে বলি, এই থ্যালাস আছে এমন উদ্ভিদকে কি বলে, মানে মূলকাণ্ড পাতা নেই এমন উদ্ভিদকে কি বলে, তাই তো? জি স্যার। তাহলে থ্যালোফাইট, ফাইট মানে উদ্ভিদ, তাহলে এই উদ্ভিদটা থ্যালাস আছে বা মূলকাণ্ড পাতা নাই, তাহলে উদ্ভিদটাকে আমি বলতে পারি থ্যালোফাইট। এটা থ্যালাস জিনিসটা, মূলকাণ্ড পাতা নাই, তাহলে এটা একটা উদ্ভিদ, তাহলে থ্যালোফাইট। ফাইট মানে উদ্ভিদ। জি স্যার, বুঝতে পারছি। নেক্সট কোশ্চেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই যে শৈবাল আর ছত্রাক, এটা কি হোমোস্পোর? কোনটা, শৈবাল? জি, শৈবাল কি হোমোস্পোর? হ্যাঁ, শৈবালের ক্ষেত্রে হোমোস্পোরাস বৈশিষ্ট্য দেখা যায়। আমি দেখাবো নেক্সট ক্লাসে, কিন্তু শৈবালের জনন আছে, সেখানে আমি দেখাবো যে হোমোস্পোরাস ব্যাপার স্যাপার আছে। এই যে দেখো, এই যে দেখো, ওদিক থেকে কিছু গ্যামিট আসছে, এই যে দেখতে এমন, এদিক থেকে কিছু গ্যামিট আসছে, দেখো দেখতে এমন, এরা আর এরা দেখতে কি একই রকমের দেখাচ্ছে না? দুইটাই যে কাছাকাছি আসছে, হোমোস্পোর না? জি ভাইয়া। হ্যাঁ, হোমোস্পোরাস মানে ইউলোথ্রিক্সের ক্ষেত্রে হোমোস্পোরাস বৈশিষ্ট্য দেখা যায়। যদি হেটারোস্পোরাস কিছু থাকেও আমি দেখাবো না, হোমোস্পোর। নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি বলছেন যে এসপোরঞ্জিয়া আর এসপোরঞ্জিয়াম সেম। হ্যাঁ, এখানে বলছে যে এসপোরঞ্জিয়া সর্বদাই এককোষী, কিন্তু এসপোরঞ্জিয়াম তো বহুকোষী, মানে টোয়েন। স্পোরানজিয়াম বহুকোষী বলতে স্পোরানজিয়াম অ্যাকচুয়াল একটা লোকেশন, একটা জায়গা,
যে এটার ভেতরে কিছু কোষ থাকে যাদেরকে আমরা বলি স্পোর মাতৃকোষ। ওই কোষগুলো ভবিষ্যতে স্পোর তৈরি করবে। জি তাহলে স্পোরানজিয়া বলো আর স্পোরানজিয়াম বলো, ইটস এ লোকেশন যেখানে স্পোর তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই উদ্ভিদটা তো হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ। গত আমি যখন হচ্ছে তোমাদের ব্রায়োফাইটা টেরিডোফাইটা পড়াইছি, তখন আমি পড়াইছি না যে টেরিডোফাইটা থেকে শুরু করে সবাই ডিপ্লয়েড উদ্ভিদ। জি টেরিডোফাইটার আগে এরা আছে যেহেতু মশ, এরা আছে শৈবাল ছত্রাক আছে, এরা কিন্তু হ্যাপ্লয়েড উদ্ভিদ। তাহলে বলো তো এই উদ্ভিদের একটা জায়গা যেখানে স্পোর উৎপন্ন হয়, সেই জায়গাটাতে যদি আমি যাই, হ্যাপ্লয়েড হবে না এরা? কারণ উদ্ভিদটা তো হ্যাপ্লয়েড এন। আর জি টেরিডোফাইটা নিজে ডিপ্লয়েড, তাহলে তার পাতার নিচে গিয়ে যদি আমি একটা জায়গা খুঁজি যেখানে নাম হচ্ছে স্পোরানজিয়াম বা স্পোরানজিয়া, টেরিডোফাইটা তো ডিপ্লয়েড, তাহলে ওইটা ডিপ্লয়েড তখন পাবো। তাহলে স্পোরানজিয়া কখনো হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড উদ্ভিদে, স্পোরানজিয়াম ডিপ্লয়েড, ডিপ্লয়েড উদ্ভিদে। এটা উদ্ভিদ অনুসারে হবে, নাম অনুসারে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম অনুসারে না, তুমি শুধু খেয়াল রাখবা যে উদ্ভিদটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড। জি, ঠিক আছে জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হ্যাঁ বলো একটা ভাইয়া অনেকগুলো স্পোরাঞ্জিয়াম বলো বলো। ভাইয়া অনেকগুলো স্পোরাঞ্জিয়াম থেকে একটা স্পোরাঞ্জিয়াম হয়। হ্যাঁ, অনেকগুলা স্পোরানজিয়াম মিলে একটা স্পোরানজিয়া বলা হয়। স্পোরানজিয়া, স্পোরাঞ্জিয়াম এক বছর। স্পোরানজিয়াম আম 1 বছর। জি হ্যাঁ। নেক্সট। আসসালামু আলাইকুম জি, ভাই, একটা প্রশ্ন। আপনি যে বললেন যে এরা শৈবাল সবসময় পানিতে জন্মায়, তাহলে এই যে আমাদের এবার প্রথম পেশে লেখা আছে কত স্থলজ। আচ্ছা লেখা আছে, হ্যাঁ, পানিতে জন্মায়, স্থলে জন্মায়, আবার হচ্ছে অর্ধবায়বীয়, অর্ধবায়বীয় মানে দেয়ালে জন্মায়। হ্যাঁ এটাও লেখা আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে দেয়াল শুকনা সে দেয়ালে এরা জন্মাবে না, যে দেয়াল ভেজা সেখানে জন্মাবে। ওকে, তো ভেজা দেয়াল মানে কি? পানি তো। ওকে, জি ভাইয়া। মানে ব্যাপারটা এমন না যে আমার পুকুরে জন্মাইছে আবার ওখানে দেয়ালে জন্মাইছে, দেয়াল তো শুকনায় লাগতেছে, পুকুরে তো স্রোত যাওয়া পানি দেখতেছি। ব্যাপারটা কিন্তু তা না, ব্যাপারটা হচ্ছে পানির উপস্থিতি আছে কিনা। প্রশ্ন হলো একটা দেয়ালের মধ্যে জন্মাইছে, দেয়ালটা একটু স্যাঁতস্যাঁতে, ওখানে শ্যাওলা জন্মাইছে, তাহলে তারা প্রজনন কিভাবে করবে? ওই স্যাঁতস্যাঁতে দেয়ালে তো পানি আসলে নাই, চোখে দেখতেছি এমন তো পানি নেই, তো ওখানে ওদের স্পোরগুলো সাঁতরাবে কিভাবে? হ্যাঁ, যখন সাঁতরাবে তখন মানে যখন পানি আসবে, দেয়ালটা ভিজবে বৃষ্টির সময় বা দেয়ালটা পানিতে ডুবে যাবে, সেই সময় ওরা সাঁতরাবে। বাট আচ্ছা ভাই, ঠিক আছে, এটা আর কি। ইয়েস, আর ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া, মানে একটা গাইডলাইন সম্পর্কে আর কি। মারি ফেলাইছে, আমি তো গাইডলাইন দিতে পারি না, বলো। আমি তো ভাই মানে নিউ জয়েন করছি ভাইয়া, তো অনেকে দেখি প্রতি বছরই ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে মেডিকেল ক্র্যাক করে, এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব কিছু না। ইন্টারমিডিয়েটে সবই পড়ে ওরা, বায়োলজিকেও যেমন গুরুত্ব দেয়, ম্যাথকেও তেমন গুরুত্ব দেয়, শেষে গিয়ে একটা ডিসিশন নেয়, আচ্ছা আমি এখন হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। তো ইংলিশ জিকে ওটা কোনো পার্থক্য সৃষ্টি করে দেয় না ইংলিশের দিকে? ইংলিশে তো ভাইবো না যে 3 মাসে ইংলিশ পড়ে যারা আগে থেকে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে তাদের থেকে বেশি ইংলিশ পড়ে ফেলবা, এটা এখন পড়ার সময় ইংলিশটা তো কোনো পার্থক্য তৈরি করে না। ইংলিশ, আমি পার্সোনালি বিলিভ করি ইংলিশ কোনো পার্থক্য তৈরি করে না। ইভেন তোমার থেকে বেটার অনেকেই করতে পারে, সে মেডিকেলের প্রিপারেশন নিক, ভার্সিটি প্রিপারেশন নিক, আর ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিক। জিকের ক্ষেত্রে সবাই মোটামুটি সেম জিকে এগুলো পড়ে, যে জিকেগুলো থাকে অনেক আন্দাজেও দাগায় হয়ে যায়। সো জিকে, ইংলিশ, তারপর হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজির ক্ষেত্রে দেখো, মেডিকেল প্রিপারেশন নিলে এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে কোন জায়গাটাই একটু আলাদা হয়, সেটা হলো যে মেডিকেল প্রিপারেশনের সময় বায়োলজি তুমি অনেক পড়তে পারো, এই জায়গায় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তখন যারা নেয় তারা একটু পিছায়। আর ফিজিক্সের ক্ষেত্রে তুমি আগায়, ব্যাপারটা এমন না, ওরা ফিজিক্স তোমার থেকেও ভালো পারে বা তোমার মতোই পারে কিংবা তোমার থেকে কমও পারতে পারে। কেমিস্ট্রিতে দেখবা যে ওরাও দক্ষ, তোমরাও দক্ষ, হয়তো বা তোমাদের থেকে বেশি হতে পারে, কমও হতে পারে, সমানও হতে পারে। তো পার্সোনালি ডিফারেন্স ক্রিয়েট করে বায়োলজিটা 30 কোশ্চেন, একাডেমিকে তো তুমি 3-4টা বই 7টা বই একসাথে পড়ো নাই, তো ওখানে তুমি বেশি পাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি মেডিকেল প্রিপারেশন নিছি, কিন্তু ও বিগত 2 বছর তোমার থেকে ভালো পড়াশোনা করছে, ওর যে পরিমাণ রেসিডুয়াল নলেজ, ও তো পরীক্ষা দিলে তোমার থেকে বেশি পাবে। মেডিকেল প্রিপারেশন নিলাম মানে আমি ওর থেকে বেশি বায়োলজি পারি, ব্যাপারটা কিন্তু তা না, এটা মাথায় রাখো। সো আমার স্টুডেন্টদের সবসময় আমি একাডেমিক থেকে প্রিপারেশন নিতে বলি। তোমাদের একটা ছোট্ট হিস্ট্রি বলি। তো সর্বা যেবার মেডিকেলে ফার্স্ট হলো এবং সেকেন্ড হলো হচ্ছে তোহা। তো সর্বা আসছিল, আমি তাকে নিয়ে একটা হচ্ছে ছোটো ভিডিও করছিলাম। তো তোহার সাথে আমার ভিডিও করার সুযোগ হয় নাই বেশ কিছু কারণে। এক নম্বর হচ্ছে সব জায়গায়
সে সবার কাছ থেকেই ছোটোখাটো সার্ভিস নিছে, সবার সাথে কানেক্টেড ছিল। আমি ভাবছিলাম যে মানুষ খুব খারাপ বলবে, ঝামেলা হবে, ঝামেলা যায়নি। তো তোমার আমি জিজ্ঞেস করলাম যে একটা মেডিকেলে যাওয়ার কারণটা কি, এনডিসিতে সবাই হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে যায়। তো ও আমারে বলছে ভাই আমি যখন তোহা হলি ক্রসে ছিল, আমি কার কথা, তোহার কথা বলতেছি। তোহা হচ্ছে বললো যে ভাই আমি যখন আসি ফার্স্ট ইয়ারে তখন আমি আপনার কিছু ভিডিও দেখি ইউটিউবে ভিডিও দেখার পর আপনি তখন মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি, কেন ক্রিস্টি বলে, কেন ভাঁজ হয়ে থাকে পড়াচ্ছিলাম, আমার খুব মজা লাগছে জিনিসগুলো। তারপর আমি আপনার একাডেমিক ব্যাচে আসলাম, মানে পরের যতগুলো সার্ভিস আছে সে সবগুলো অ্যাভেল করছে। সো এটা হলো তার ফার্স্ট জায়গা যেখানে সে ভাবছে যে আচ্ছা মেডিকেলে যাবো। তারপর সে কী করছে, ফার্স্ট ইয়ার থেকে সে সেকেন্ড ইয়ারদের সাথে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিত এবং কোচিংয়ে ভর্তি হতো, কোচিংয়ে তাদের থেকে বেশি পড়াশোনা করে বেশি মার্ক পেত, বুঝছো? তার মানে আজকে যে ছেলেটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে মেডিকেল পরীক্ষা দিচ্ছে, ও একাডেমিকে এতই ভালো পড়াশোনা করছে যে ও আসলে দুইটাই পাওয়ার যোগ্য। বুঝতে পেরেছো? জি ভাইয়া, বুঝতে পারছি, ঠিক আছে। তো আমি এই জন্য তোমাদের বলি যে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং যাই বলো না কেন, ইঞ্জিনিয়ারিং পরে গিয়ে যাইতে পারবা, মেডিকেলও পরে গিয়ে যাইতে পারবা, সেপারেট করবা এইচএসসি পরীক্ষার পরে বা এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে। কিন্তু তার আগে এমন করে পড়বা যেন আমার দুটো পথই খোলা থাকে, দুইটাই। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই রিক্সা থেকে একটা প্রশ্ন ছিল। রিক্সিয়া থেকে প্রশ্ন? আমি তো রিক্সিয়া এখনো পড়ানো। আচ্ছা আগের বলেন। ভাই রিক্সাকে তো মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, রিক্সার দেহগুলাই তো রোবট তৈরি করে গোলাপের মতো আকৃতির হয়ে, তাই আচ্ছা না? হ্যাঁ। কিন্তু ভাইয়া আপনার যে টিফিনের মানে ফার্স্ট এডিশনের যে বইটা, ওইটাতে রিক্সাকে রোজের ফলন এখানে মানে মানে লেখা আছে যে রিক্সার শাখা বা পাতাগুলো কেন্দ্র থেকে এমন ভাবে ছড়ানো থাকে দেখলে গোলাপের পাপড়ির মতো মনে হয়, এই জন্যই রোজেট বলা হয়। আচ্ছা আবার ভাই এখানে পাতাগুলো পাতাগুলো বলতে এটা লেখা। শোনো, ওইটা ভাবার তো ছিল আর কি। পাতা মানে পাতলা জিনিস, তাহলে রিক্সিয়ার দেহে যে পাতলা পাতলা পার্টগুলো আছে পাতার মতো দেখতে, ওগুলো রোজেট গোলাপের পাপড়ির মতো বিন্যস্ত থাকে। তো এইটা ওইটা ছিল আর কি, ভাবার্থ ছিল, সহজ করে বোঝানোর জন্য। রিক্সিয়ার পাতা থাকার কোনো প্রশ্নই ওঠে না। জি ভাই, বুঝছি। তোমাদের যে নতুন বইটা আসতেছে ওখানে এগুলো আমি আরো অনেক বেশি স্পেসিফিক করছি, আশা করছি এইটাতে গিয়ে প্রবলেমগুলো হবে না। নেক্সট। বইটার প্রাইস কত থাকবে? বইটা নাই তো বাজারে, ওটা পুরাতন, ও যেটা আসবে। না না, আপনি আনতেছেন এখন? প্রাইসিং নিয়ে আমরা পরে কথা বলবো, এগুলা নিয়ে এখন কথা না বলি। প্রোডাকশন দেখতে হবে, কতদিন আমি কাজ করছি, আমার টিমে কতজন কাজ করবে, স্টোরেজের বিষয় আছে, কুরিয়ারে পাঠানো, কুরিয়ার টাকা নিব কি নিব না, ইভেন প্রত্যেক মাসে আমরা কতটুকু সেল করতে পারবো বা কতটুকু সেল জেনারেট হচ্ছে, তাহলে অফিস চালাইতে হবে, সব কিছু মিলাই একটা দাম ঠিক হয়। সো শুধু কাগজের দাম দিয়ে কিন্তু ঠিক হয় না, এবং প্রিন্টিং কস্ট দিয়ে কিন্তু কখনো বইয়ের দাম ঠিক হয় না, এটা মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, 24 চ্যাপ্টার যখন একসাথে সব শেষ হয়ে যাবে তখন আমি একসাথে বই করে ফেলবো, হয়তো 1-2 বছরও লেগে যেতে পারে। তখন আবার দেখা যাবে যে হচ্ছে আলাদা আলাদা যে পরিমাণ দাম হইতো, ধরা যাক 200-300 করে আমি 4টা করে চ্যাপ্টার নিচ্ছি, তখন সব মিলে হচ্ছে 500-600 বা 700 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। 1600 টাকা তখন অর্ধেক টাকায় নেমে আসছে, অর্ধেকেরও কমে। নেক্সট। ভাইয়া, ইয়েস। পাইটা কি সালোক সংশ্লেষণ করতে পারবে? ইয়েস, সলিউশন করতে পারবে। তাহলে হেটারোট্রফ হলো কিভাবে? ও সরি, পাইরোভাইটা সালেকশন করতে পারে না, সে হেটারোট্রফ, অন্য জায়গা থেকে সে পুষ্টি নেয়। ওটা তো বলছি। ত্বকের ভিতরে পিগমেন্ট, ওইটা বুঝলাম না। আচ্ছা, ফাইকো এরিথ্রিনটার হচ্ছে পরিমাণ বেশি থাকে। শোনো এখানে বলি যে পিগমেন্ট অল্প পাক আর বেশি পাক, এই তারপরও পিগমেন্ট পাইলেই ওরা এখানে কিন্তু লিখা রাখছে যে এটাও পাওয়া যায়, এটাও পাওয়া যায়, এটা পাওয়া যায়, সবগুলো লিখে রাখছে। এখন দুইটা কারণ হইতে পারে, এটা আমি আবার পড়ালেখা করে আমি তোমার জানাইতে পারি, সার্চ করে আমি জানাইতে পারি যে কাহিনী কি। ক্লোরোফিল এ
যদি এনাফ পরিমাণ না থাকে তাহলে এনাফ পরিমাণ সে সালোক সংশ্লেষণ করতে পারবে না, যে কারণে তাকে হেটারোট্রফায় বেঁচে থাকার জন্য। এটা হইতে পারে। উপস্থিতি থাকা এবং পর্যাপ্ত পরিমাণ খাদ্য তৈরি করতে পারা সেম জিনিস না। আচ্ছা, ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। একটু ফাস্ট কোশ্চেন করো সবাই। ভাই আমার একটা গাইডলাইন সম্পর্কে জানার ইচ্ছে ছিল। আই হেট গাইডলাইন্স, প্লিজ বলেন। ভাইয়া আমি আপনার এখানে কিছুদিন হচ্ছে যুক্ত হয়েছি, বাট আমার আগে বায়োলজি পড়তে একদম ভালো লাগতো না। এখন আমি আপনার কাছ থেকে পুঁজিবাদন ক্লাসটা করার পর আমার বায়োলজি পড়তে অনেক ভালো লাগতেছে। কিন্তু এখন আমার তো বাকি চ্যাপ্টার আমার বায়োলজি কিছু পড়া হয়েছে না বলেই চলে। এখন আমি বায়োলজিটা কিভাবে শুরু করতাম? আপনি যে সিকোয়েন্স চ্যাপ্টার গুলো পড়াইছেন ওইভাবে শেষ করতাম, নাকি লাইভ ক্লাস কইরা প্লাস এগুলা মানে কিভাবে পড়লে একটু বেটার হবে? আমার বায়োলজি কিছু পড়া হয়েছে না। বুঝছি। ওকে, ঠিক আছে। ধরা যাক আমি এখন 7 নম্বর ক্লাসে আছি, রাজীব ভাই এখন এখানে আছে, আগেরগুলো পড়ায় আসছে। এগুলা যতই হোক না কেন, 10টা চ্যাপ্টার 20টা চ্যাপ্টার হোক না কেন, তাহলে স্টুডেন্ট আমার সাথে এখান থেকে জার্নি করবে। ওকে, এই ক্লাসটা সে করবে, এই ক্লাসের পর যে এক্সাম প্রিপারেশন নেবে পূর্ণদমে। 8 নম্বর ক্লাসটা যখন রাজীব ভাই নেবে, তখন সে রাজীব ভাইয়ের সাথে স্টুডেন্ট 8 নম্বর ক্লাসটা করবে, 8 নম্বরের প্রিপারেশন নেবে। কোশ্চেন ইজ, রাজীব ভাই তো সপ্তাহে 3 দিন ক্লাস নেয়, তাহলে সপ্তাহে এখনও রাজীব ভাই 4 দিন ক্লাস নেয় না। তাহলে তুমি যখন এইটা প্রিপারেশন নিচ্ছিলা তখন ঠিক করো যে আমি একটা ছোট চ্যাপ্টার শুরু করব, কোষ বিভাজন বা ছোট চ্যাপ্টার, যেগুলোতে ক্লাস কম, ছোট চ্যাপ্টার। তাহলে রাজীব ভাই এখানে নাই, কিন্তু এখানে একটা স্টুডেন্ট ক্লাস পড়তেছে, পড়ে এখানকার এক্সামটা দিচ্ছে, ওইটা নিজে নিজে দিতে হবে। তার মানে তুমি যখন এখানে তখন তুমি এখানে, রাজীব ভাইয়ের সাথে যখন তুমি এখানে, তখন তুমি আবার পরেরটাতে। তাহলে তোমাকে এখন ইফোর্ট দিতে হবে, কারণ তোমার হাতে জিনিসটা কি, দেখো সময় অনেক আছে। কিন্তু এটা নিয়ে একটা সময় আগাইতে এমন হবে যে পেছনগুলো পড়োই নাই, তখন একা পড়তে আর ভালো লাগবে না। তাহলে ফাঁকে করতে হবে। যে কাজটা করতে হবে, রুটিন বানাইতে হবে। অবশ্যই আমি বলি পার্সোনালি রুটিন বানাইতে হবে। রুটিন না বানাইলে কিন্তু তুমি একটার পর একটা শেষ করতে পারবে না। টাস্ক সেট করবা, টাস্ক সেট করার পরে আচ্ছা আমি ভাইয়ের সাথে 3টা ক্লাস করছি, ওদিকে আমি ভাইয়ের সাথে 3টা পারি নাই, অন্তত সপ্তাহে আমি 2টা ক্লাস এক্সট্রা করবো, সপ্তাহে 2টা করবো। ভাইয়ের সাথে 3টা পড়বো, কিন্তু 2টা ক্লাস এক্সট্রা করবো। যেমন একটা শুক্রবার এক্সট্রা পাওয়া যায়, আর একটা হচ্ছে বাকি 3 দিন থেকে একটা নিয়ে নিবা, পারবে না? জি ভাইয়া। তাহলে আজ থেকে 3 মাস পর যদি আমি এক জায়গায় থাকি, তুমি বলো তো আগের এদিকে 2-3 মাসে পড়া তুমি পড়ে ফেলবো, পারবো না? জি ভাইয়া। আর হয়েছে কি, শেষ করি আরেকটা বিষয়, সেটা হলো যারা পরে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে আমি কাজটা করতেছি। সেটা হলো, ধরা যাক আমি এই চ্যাপ্টারটা পড়ানোর পর আমি যখন মেগা এক্সাম নেবো, যেটাতে আমি টাকা দিতে চাইছি, তাহলে আমি এর আগেই তোমাদের একটা রুটিন প্রয়োজনে দিয়ে দিব যে এরপরে এই চ্যাপ্টারের সাথে আর কোন চ্যাপ্টারটা আসতেছে। তাহলে তোমার কাজ হচ্ছে সিমুলটেনিয়াসলি ওই চ্যাপ্টারটাও ধীরে ধীরে আগায় নেওয়া। তাহলে দেখো, এক্সামের প্রিপারেশন নিচ্ছ, পেছনে যেটা ফেলে আসছি এক্সামের জন্য, রাজীব ভাই এক্সাম নেবে, রাজীব ভাইয়ের এক্সামের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, তাহলে আর একটু কি যে একটা ইনভিজিবল একটা ফোর্স থাকবে পেছন থেকে ধাক্কাইতেছে। তাহলে মেগা এক্সামের আমি দেখি একটা রুটিন আজকে রাত্রে ক্রিয়েট করতে পারি কিনা, ওই শিটের মধ্যে আপলোড করে দেবো মেগা এক্সামের রুটিনটা। ওকে, এই কাজটা আমি করে দিব, চিন্তা করো না। আর ভাইয়া হয়েছে কি, আমার কলেজে ইয়ার চেঞ্জ এক্সাম 25 দিন পরে, কিন্তু আমার এখনো বায়োলজি তেমন কোনো কিছুই পড়া হচ্ছে না অনেক। আর বাকি সাবজেক্ট গুলো কোনো চিন্তা না, ওইগুলো ভালো আছে না, আমি এটা কখনোই বিলিভ করি না। বাকি সাবজেক্টে ভালো হয়েছে কিন্তু বায়োলজি একদমই পড়া হয় নাই, এমন স্টুডেন্ট আমি কখনো দেখি নাই। প্লিজ, আমি একটু কঠিন কথা তোমারে বলি, আমি নিজে ম্যাথমেটিক্সে, কেমিস্ট্রি, ফিজিক্সে খুবই ভালো করছি, কলেজে খুবই ভালো করছি। সেই তুলনায় আমি যেন আজকে তোমাদের পড়াই, আমার সময় আমি এই লেভেলের কেন 1/10 বায়োলজি এরকম পড়তে পারি নাই। পড়ছিলাম ভালো করে, ওগুলা বায়োলজি পড়তে কঠিন লাগে, কোনোভাবে আমি সারাই নিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি আমি মেডিকেলে গেছি। এখন আমি কখনো ভাবি না, আমি আমাকে দিয়ে ভাবি যে আমি তো মিডিওকর স্টুডেন্ট ছিলাম, বা রেজাল্ট ভালো হইতো যে কারণে অনেকে ভালো স্টুডেন্টও বলতো, বাট সব সাবজেক্টই আমি একই সাথে কভার করে আগাইতাম। সো তোমার এইটাতে একদমই পড়ো নাই, তাহলে আমি এটা স্ট্রংলি বিলিভ করি তুমি ওগুলো পড়ছো, অনেক পড়ছো, কিন্তু ওগুলো তুমি ভালো করে পড়ো নাই, ওখানেও ঝামেলা আছে। সো আমি পার্সোনালি বলবো ভয় পাইও না। আমি পার্সোনালি বলবো এখন বায়োলজি শুরু করছে, একটু ওয়েট করো। দ্বিতীয়ত ইয়ার্স, তোমার সাথে আমার অনেক দেরিতে দেখা হয়েছে, চাইলেও তো তুমি 10 দিনের মধ্যে সব শেষ করতে পারবে না। কিন্তু এইটা পসিবল যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কোশ্চেন আসে, কী এমসিকিউ আসে, এটা কিন্তু লেখা আছে, ইতিহাসে আছে।
তাহলে ওই চ্যাপ্টারে বোর্ড থেকে কি কোশ্চেন আসছে, সিকিউ, বোর্ড থেকে কি কি এমসিকিউ আসছে, শুধু একটুকু পড়বা, দেখবা যে তোমার ইয়ার সেন্স পরীক্ষার জন্য ডান। তো প্রশ্ন হচ্ছে রাজীব ভাই কোনোভাবে হেল্প করেন তো, আপনি কয়েকটা চ্যাপ্টার আমাকে দ্রুত শেষ করার ব্যবস্থা করবেন কিনা। তাহলে তুমি এক কাজ করো, বায়োলজি হেটার্স ইউটিউব চ্যানেলে যাবা, গিয়ে ওয়ান শট দেখবা। ওয়ান শটের মধ্যে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো অন্তত সব কভার করা আছে, কি এমসিকিউ আসে কি সিকিউ আসে। ওই চ্যাপ্টারটা একদিনে পড়ে ফেলবা বা হাফ দিনেই পড়ে ফেলবা, জানো তো কোন কোশ্চেনগুলো পড়বা, তাহলে ভিডিওটাতে প্রথমে ভিডিওটা দেখে নাও, আচ্ছা কী কী এমসিকিউ আসছে কী কী সিকিউ আসছে আমি দেখে নিই, তারপর বই থেকে পড়ে আবার একবার 2x স্পিড আমি দেখে নেব, তাহলে চ্যাপ্টার প্রিপারেশন হবে। বাট বেস্ট প্রিপারেশন হবে না, বেস্ট প্রিপারেশন তারাই নেবে যারা প্রথম দিন থেকে আমার সাথে আছে বা যারা পরে জয়েন করে কাভার করে ফেলছে। একটু কষ্ট করতে হবে তোমাকে বেশি, বাট আমি এটা বিশ্বাস করি তোমার মধ্যে এই কনসার্নটা ডেভেলপ করছে, ভাই কীভাবে শেষ করবো এবং আমার খারাপ লাগতেছে, তার মানে তুমি শেষ করতে পারবা, এটা আমি স্ট্রংলি বিলিভ করি। সো জাস্ট শুরু করো। থ্যাংক ইউ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আর কোনো কোশ্চেন নাই আশা করছি। থ্যাংক ইউ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, টাটা।